আচ্ছা, গতদিন আমরা আইসোলেটর নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং আইসোলেটরের কাজটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখেছিলাম। যে ওর কাজটা হচ্ছে বেসিক্যালি ফিজিক্যালি আমার একটা সিস্টেমকে আইসোলেট করে, যেটা কিনা ভিজিবল, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যি আইসোলেট হয়েছে, যেটা আমার সিস্টেমের সেফটিকে আরো ইনসিওর করে, সুনিশ্চিত করে যে আমার সিস্টেমটা একদম সেফ। আইসোলেটেড মানে আইসোলেটেড, ওকে। তাহলে আইসোলেটরের কাজটা সেরকম। কিন্তু আমরা এটাও দেখেছি যখন আমরা হাই ভোল্টেজ হাই কারেন্ট নিয়ে ট্যাকল করব, মানে কাজ করব, তখন কিন্তু আইসোলেটর আমার শুধু আইসোলেটরের উপর ভরসা করলে হবে না। কারণ সেক্ষেত্রে ব্যাপারটা কি, ডিউরিং অনলোড আইসোলেটর অপারেশন চলবে না। এখানে একদিন করলে কি অবস্থা হতে পারে। তাহলে যে জিনিসটা নিয়ে ঝামেলা, যে কারণের জন্য আমরা এক্স্যাক্টলি সার্কিট মানে আমরা আইসোলেটর ইউজ করতে পারছি না ফর ব্রেকিং অপারেশন, ঠিক আছে। দেখো আইসোলেটর একটা ব্রেকিং অপারেশন করছে, আমি চারিদিন ডায়াগ্রাম দেখেছিলাম, মনে করো এটা তোমার একটা সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারটাকে আমি এইভাবে দেখাচ্ছি, এইভাবে কেন দেখাচ্ছি, কারণ দেখো এটাকে দেখাচ্ছি আমি এনক্লোজড, একটা বদ্ধ চেম্বারের ভিতরে রয়েছে, তবেই না ওটা তার কাজটা করতে পারবে, যেটা আমি বাইরে থেকে দেখতে পাবো না। এটা হচ্ছে সার্কিট ব্রেকার। আর এইটা মনে করো একটা আইসোলেটর। এইটা মনে করো একটা আইসোলেটর। আমাদেরকে যদি এই সার্কিটটা ব্রেক করতে বলে, আমরা স্বাভাবিকভাবেই আমাদের প্রথম কাজ হবে সার্কিট ব্রেকারকে অপারেট করা, প্রথম কাজ। যদি দেখি যে সার্কিট ব্রেকারটা অপারেট করলো, ঠিক আছে, করার পর হচ্ছে আরো এনসিওর হওয়ার জন্য, মানে আমরা সিওর হওয়ার জন্য তারপর আমরা আইসোলেটরকে অপারেট করছি। তার মানে ব্রেকিং প্রসেসের জন্য আমরা কিন্তু মেইনলি তাকে এর উপর ডিপেন্ডেবল, ব্রেকিং অপারেশন কিন্তু মেইনলি এর উপর ডিপেন্ডেবল। এর হচ্ছে একটা অক্সিলারি আর এনসিওর করা যে হ্যাঁ ভিজিবলি দেখতে পেলাম এটা আইসোলেট হয়েছে। তাহলে যে কারণে সার্কিট ব্রেকারের ব্যবহার, কি কারণে, সেটা হচ্ছে একমাত্র কারণ দুটো কন্ডাক্টর আমরা যখন জানি যখন ছাড়বে, প্রথমেই যেটা সমস্যা তৈরি করবে তাকে বলি আর্ক, আর্কিং। এই আর্কিংটাই হচ্ছে সমস্যা। এবং এই আর্কিং কেন হয়, কি কি ওয়েতে হয়, আর্কিং হওয়ার আগে বা পরে কি হয়, সেইগুলো সম্পর্কে আজকে আমরা একটু জেনে নেব, ঠিক আছে। তোমাদের সিলেবাস দেখবে আইসোলেটর ফিউজের পরে আইসোলেটর, তারপরে আর্কিং আছে। যেরকম সিলেবাস আছে অ্যাকর্ডিংলি আমি কিন্তু এগোচ্ছি পুরো সিলেবাস ধরে। প্রত্যেকটা যা যা পড়াচ্ছি, মেহতার বইটা একটু ঘাটবে, সূচিপত্র অনুযায়ী ঘাটবে, প্রত্যেকটা ডিটেইলে পেয়ে যাবে, ঠিক আছে। আমার মনে হয় মেহতার বই থাকলে বা পিডিএফ থাকলে নো স্টাডি মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড, আমার যেটা মনে হয়েছে। তো যদি স্টাডি মেটেরিয়াল লাগে তোমাদের, তোমাদের একটা ওয়েবসাইট আমি দেখিয়ে দিয়েছিলাম, তোমরা ওখানে আগে সার্চ করে দেখবে। ওখানে যদি না পাও দেন আমাকে বলতে পারো, মানে ওখানে যদি পছন্দ না হয় মেটেরিয়াল। যাই হোক, তো এই যে আর্কিং, এই আর্কিং ব্যাপারটা সম্পর্কে আজকে আমরা দেখবো যে আর্কিং ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, কেন হয়। আচ্ছা, আর্কিংটাকে কেউ কি কখনো ছোট আকারে দেখেছো? আমি যেটা বলতে চাইছি যে এই আর্কিং, আর্কিংটাকে আমি বলছি না যে চোখের সামনে আগের দিন যেরকম ভিডিওতে দেখালাম দুটো কন্টাক্ট ছেড়ে যাচ্ছে একটা হিউজ আর্কিং হচ্ছে, আমি অত আর্কিং বলছি না, খুব ছোট্ট আকারে আর্কিং কেউ দেখেছো? আই থিংক সবাই দেখেছো। দেখবে মনে করো এটা তোমার একটা ব্যাটারি আছে, ঠিক আছে, এটা একটা ব্যাটারি আছে মনে করো, তার দুটো টার্মিনাল বড় ব্যাটারি, ঠিক আছে, ধরো 150 এইচ ব্যাটারি, বা ধরো আর 50 বা একটা সামথিং এইচ ব্যাটারি। এইটা মনে করো একটা লোড, তোমার লোডটা অলরেডি কানেক্টেড, তুমি তার নেগেটিভটা এখানে লাগিয়েছো, পজিটিভটা যেই দেখবে এই কন্টাক্টটা ঠেকাতে যাবে, দেখবে সঙ্গে সঙ্গে ঠেকানোর ঠিক আগের মুহূর্তে বা যে মুহূর্তে ঠেকালে তুমি, সেই মুহূর্তে দেখবে এখানে ছোট্ট একটা স্পার্কিং দেখতে পাও। এই ধরনের স্পার্কিংটা মনে হয় সবাই দেখেছে অলমোস্ট, তাই না? এই যে ছোট্ট স্পার্কিংটা হলো, এটাও কিন্তু একটা আর্কিং। তাহলে এই আর্কিং বা আমি যখন তারটা ঠেকালাম, ধরো লোড ফ্লো হচ্ছে, আমি আবার তারটা খুলে নিতে যাবো, তখন দেখো ছোট্ট একটা আর্কিং হবে। প্রশ্ন হচ্ছে এই আর্কিংটা কেন হয়, কি কি কেন? স্যার বলো। স্যার বলছিলাম যে মাঝে মধ্যে প্লাগ লাগানোর সময় একটা একটা স্পার্কিং হয়, মতো হয় তো এক্স্যাক্টলি, মাঝে মধ্যে। ঠিক ঠিক ঠিক, এই একই ব্যাপার, একদম সেম। ওই যেটা বলছি স্যার, প্লাগে অনেক সময় বোঝার সময় থেকে একটা স্পার্কিং হচ্ছে, ওটাও একই ব্যাপার। বা অনেক সময় দেখবে
ধরো দেখে প্লাগটা মানে তোমার যে প্লাগ পয়েন্টটা আছে, সকেটটা আছে, খুব গরম হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম হচ্ছে, তুমি কান পাতাতে কি কি করে সাউন্ড পাচ্ছ, ভেতরে খুলে দেখো ভেতরে সবসাটা হচ্ছে স্পার্কিং হচ্ছে, সেটাও কিন্তু ওটাও একই আর্ট। তিনটে ঘটনাতেই কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আর্কিংটা কেন হচ্ছে। প্রথমে যদি কাউকে জিজ্ঞেস করছে আর্কিংটা কেন হচ্ছে, প্রথমে একটাই উত্তর আছে, লুজ লুজ কন্টাক্ট, তাই না? এটাই উত্তর আছে প্রথমে, লুজ কন্টাক্ট। আমার প্রশ্ন হচ্ছে যে লুজ কন্টাক্ট হলেই কেন আর্কিং হবে, কি কারণে? উত্তরটা হচ্ছে এরকম, যে যদি মনে করি আমরা একদম ছোটবেলার কনসেপ্টে ফিরে যাচ্ছি, ঠিক আছে, একদম ছোটবেলার কনসেপ্টে। কি কনসেপ্ট বলছি, এটা একটা কন্ডাক্টর, বাংলায় পরিবাহী, এটা কন্ডাক্টর মনে করো। তাহলে এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আমরা বলতে পারি, মানে ছোটবেলার কনসেপ্ট অনুযায়ী বলতে পারি ইলেকট্রন গুলো এইদিকে দৌড়চ্ছে, তাই তো? এবার মনে করো এইটা একটা কন্ডাক্টর, যে কন্ডাক্টরের ক্রস সেকশন মনে করো এ, এই ক্রস সেকশনটা মনে করো এ, এবং আমরা এটাও পড়েছি যে এই কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স আর, এটা সবাই জানি আমরা, ক্রস সেকশন যত বাড়বে রেজিস্ট্যান্স কমবে। তো প্রশ্ন হচ্ছে ক্রস সেকশন মানে রেজিস্ট্যান্স কেন কমে বা না কমে, সেটা একটু দেখবো আমরা। ক্রস সেকশন বাড়লে রেজিস্ট্যান্সটা আমরা বলি কমে। আচ্ছা রেজিস্ট্যান্স কমে মানে কি, মানে বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তার মানে কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশন, তাই না? যত ক্রস সেকশন বাড়াচ্ছে আমি কারেন্টটা কিন্তু ফ্লোটা আমার বাড়ছে। কেন বাড়ছে, উত্তরটা হচ্ছে যে যত ক্রস সেকশন আমি বাড়াবো তত বেশি পরিমাণ ইলেকট্রন আমার এখান দিয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। যদি আমার এই ক্রস সেকশনটা আমি এতটা না করে, ধরো ক্রস সেকশনটা আমি কি এক্স্যাক্টলি অর্ধেক করে দিলাম, এই 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 অর্ধেক কেন, 1/4 করে দিলাম ক্রস সেকশন, তাহলে আগে যে পরিমাণ ইলেকট্রন এখান দিয়ে যাচ্ছিল, যেতে পারছিল, এখন আর মনে করো সেই পরিমাণ ইলেকট্রন যেতে পারছে না, তাই তো? যেতে পারছে না। যখনই এখান দিয়ে সেই পরিমাণ ইলেকট্রন যেতে পারছে না, রেজিস্ট্যান্সটা গেল বেড়ে। কিন্তু তোমার এইখান দিয়ে যে ইলেকট্রন গুলো অলরেডি যাচ্ছিল, ধরো অলরেডি যে হিউজ পরিমাণ ইলেকট্রন যাচ্ছিল, তার মানে কি, ধরো বা আমি ধরো মনে করো আমার কন্ডাক্টরটা এরকমই ছিল, যেরকম লেন্থে তুমি মানে যেরকম ক্রস সেকশন দিচ্ছ, এতটা ক্রস সেকশনই কন্ডাক্টর ছিল, ফ্লো হচ্ছে। আমি কিছু একটা জিনিস দিয়ে আচমকা কন্ডাক্টরকে দুয়ারখানা করে দিলাম, জাস্ট মনে করো একটা ধারালো দা বা কিছু দিয়ে কেটে দিলাম, কারেন্ট ফ্লো হচ্ছে। তাই যখন আমি কাটবো তখন কি হবে, তখন দেখো যে ইলেকট্রন গুলো একটা মুভ করছিল এইখানটায়, অনেক ধরো ইলেকট্রন এসে জমা হবে। যদি ইলেকট্রন যেদিকে ফ্লো হয় আমরা জানি গোল, তার উল্টো দিকে ফ্লো হয়, তাহলে বলতে পারি সেই জায়গায় অনেক গোল এসে জমা হবে, ঠিক কিনা বলো? যে মোমেন্ট আমি কেটে দিচ্ছি, গোলগুলো ধরো এইদিকে ফ্লো হচ্ছিল, ইলেকট্রন গুলো এইদিকে মনে করো ফ্লো হচ্ছিল, যদি আমি আচমকা একটা দুয়ারখানা করে দিই, আমি বলতে পারি যে ইলেকট্রন গুলো এদিকে এসে জমা হবে, গোলগুলো এদিকে এসে জমা হবে। তাহলে একটা তো হিউজ পরিমাণ ইলেকট্রনের অলরেডি একটা ফ্লো ছিল, তুমি আচমকা ওদেরকে স্টপ করেছো, তখন কি হবে, এই জায়গাটা দেখো প্রচুর পরিমাণ চার্জ এই জায়গাগুলোর মধ্যে চলে আসবে, জমা হবে, বুঝতে পারলে? এবং এই যে চার্জটা জমা হবে, এটা ইলেকট্রনরা চাইবে তাদের আগের যে ভেলোসিটি, আগের যে তাদের মুভমেন্ট, অর্থাৎ কারেন্ট সবসময় চায় তার আগের যে গতিটা সেটাকেও বজায় রাখতে চায়। তুমি আচমকা যদি কেটে দাও, ও তখন চাইবে না আমি যেমন ফ্লো করছিলাম ফ্লো করবো। তাহলে এইখান থেকে তো এখন তুমি কেটে দিয়েছো মানে কি, দেখো এইখানটা এখন একটা ইনসুলেটর, এই জায়গাটা এখানটা আর কন্ডাক্টর নেই, মাঝখানে ফাঁকা জায়গাটা পুরোপুরি ইনসুলেটেড হয়ে গেছে, এয়ার, ভেতরে বেসিক্যালি এয়ার ঢুকেছে, এয়ার মানে সেটা ইনসুলেটর। তো তখন ইলেকট্রন গুলো চাইবে যে না, জোর করে এদিকে যেতে চাইবে। এই জোর করে যখন যাবে তার আগে অনেকগুলো ঘটনা ঘটবে। কি কি ঘটনা ঘটবে এক এক করে তোমরা দেখো। প্রথম যে ঘটনাটা ঘটবে, রাইজিং কন্টাক্ট ভোল্টেজ। আমি এখন এইটাকে একটা কন্টাক্ট, এটাকে একটা কন্টাক্ট বলছি, ঠিক আছে? দুটো কন্টাক্টের মাঝে এয়ার ইনসুলেটর ফর্ম করেছে। প্রথম কাজ হবে রাইজিং কন্টাক্ট ভোল্টেজ। কেন রাইজিং কন্টাক্ট ভোল্টেজ? তার কারণ দেখো যে চার্জ গুলো অলরেডি ফ্লো হচ্ছিল তারা এইখানটা তাদের ডেনসিটিটা এইখানটা এসে একটা হিউজ পরিমাণ দাঁড়াবে,
কন্টাক্ট ভোল্টেজটা রাইজ করবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মাঝখানটায় আমি আগেই বলছি, ধরো একটা কন্ডাক্টর ছিল, তুমি দা বড় ধরো দা হোক, কাঁচি হোক, ব্লেড হোক, তুমি ফট করে কেটে দিয়েছো। এই গ্যাপিংটা কতটা? খুব অল্প। তার মানে কি, এই যে গ্যাপিংটা মানে এয়ারটা আছে, সেই এয়ারটা দুই ধারে হচ্ছে তোমার একটা হাই ভোল্টেজ পাম্প করবে, মানে এইখানটা একটা ক্যাপাসিটর পাম্প করছে। দেখো কিরকম, কিসের ক্যাপাসিটর? না এদিকটা নেগেটিভ চার্জে ভর্তি মেটাল প্লেট, এই একটা মেটাল প্লেট পজিটিভ চার্জে ভর্তি, মাঝখানটা আছে এয়ার। দেখো এক্স্যাক্টলি এই জিনিসটা ফর্ম করেছে। দ্বিতীয় কথা যে ক্যাপাসিটর ফর্ম করলে ক্যাপাসিটি যদিও সত্যি থাকে তাহলে তো ধরে রাখতে পারবে, কিন্তু ঘটনাক্রমে এই যে এয়ারের কলামটা খুব সরু, খুব এয়ার গ্যাপটা খুবই সরু, এতটাই এয়ার গ্যাপ সরু, তার সহ্য ক্ষমতা নেই এই দিক আর এই দিকের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়েছে। এখানে এয়ারটা এতটাই পাতলা, এয়ার গ্যাপটা, ওর ক্ষমতা হয়নি যে এইটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে সেটাকে ও আর সহ্য করতে পারে। সবকিছুর একটা সহ্য ক্ষমতা আছে। আমি যদি এয়ারের কথা বলি, তার সহ্য ক্ষমতা হচ্ছে এটা 30 কেভি পার সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার তুমি যদি গ্যাপিং নাও, সেই গ্যাপিং এর মাঝখানে যে এয়ার, সেই এয়ারটা কিন্তু মানে যদি একদম শুকনো এয়ার হয়, মানে একদম কোনো রকম তাতে হিউমিডিটি নেই, সেই যদি এয়ার হয়, সে কিন্তু 1 সেন্টিমিটার জায়গার ভিতরে ম্যাক্সিমাম তুমি 30 কিলো ভোল্ট অবধি দিতে পারো, তাতে এয়ারটার ব্রেকডাউন হবে না, তার বেশি দিলেই এই এয়ারটার মাঝখানে ব্রেকডাউন হবে। কিন্তু দেখা যাচ্ছে ঘটনাক্রমে যে আমি যখন একটা কন্টাক্ট থেকে একটা কন্টাক্ট জাস্ট সরাচ্ছি, বা এই যে আমি ব্যাটারি কন্টাক্টটা যেটা বললাম, এই ব্যাটারির মধ্যে জাস্ট হলো তারটা ঠেকাতে যাচ্ছি, বা তারটাকে জাস্ট তুলে নিতে যাচ্ছি, খুব অল্প সময়ের জন্য হলেও দুটো কন্টাক্টের মাঝখানে খুব স্মল গ্যাপ তৈরি হবে, এবং এই যে ভোল্টেজটা ফর্ম করছে নট এনাফ টু উইথস্ট্যান্ড দ্যাট গ্যাপ, ওই গ্যাপটা কিন্তু উইথস্ট্যান্ড করতে পারবে না। তখনই কি হবে, ফার্স্ট যেটা হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে যা হয়, চার্জ যদি বাড়তে থাকে বাড়তে একটা হিট তৈরি হবে, গরম হবে, অর্থাৎ এই যে একটা কন্টাক্ট আর এই যে একটা কন্টাক্ট, দুটো কন্টাক্টের মাঝখানে কি তৈরি হবে, হিটিং, গরম হবে, ডিউ টু দিস চার্জ, এই চার্জগুলোর জন্য গরম তৈরি হবে, এবং এতটাই গরম হবে মাঝখানে যে এয়ারটা আছে, 3 নম্বর কাজ হচ্ছে আয়োনাইজেশন অফ এয়ার, এই মাঝখানে এয়ারটা আয়োনাইজ হয়ে যাবে। আমি একটু আগেই বললাম যে 30 কেজি পার সেন্টিমিটার একটা টার্ম বললাম, যেটা হচ্ছে একদম শুকনো মানে হিউমিড লেস এয়ারের একটা ব্রেকডাউন স্ট্রেংথ বলা হয় ওটাকে, যে ওই ভোল্টেজের উপর গেলে ও ব্রেকডাউন হয়ে যাবে। তো এই আয়োনাইজেশন অফ এয়ার যেটা বলছি সেটা কি জিনিস, না মাঝখানের এয়ার গ্যাপটা এতটাই অল্প, ওই চার্জ গুলো ধরে রাখতে পারছে না। চার্জ যদি ধরে রাখতে পারে, সেটা এয়ার হোক, যদি এটা অয়েলে ইমার্স করা থাকে, মানে যদি তেলের মধ্যে চুবানো থাকে, ট্রান্সফরমারে তোমরা দেখেছো তেলের মধ্যে চুবানো থাকে কন্ট্যাক্ট গুলো, অয়েল হোক, এয়ার হোক, যাই হোক, মোট কথা তারও একটা সহ্য ক্ষমতা আছে, তার যে গ্যাপিংটা, তুমি যখন বাইরে থেকে চার্জটা বাড়লো, ফার্স্ট যেটা কাজ হবে আয়োনাইজেশন অফ এয়ার বা অয়েল, মানে যে মিডিয়ামটা থাকবে তার আয়োনাইজেশন হবে, মানে ওই গ্যাসিয়াস পার্টিকেল গুলো, গ্যাস হলে গ্যাসিয়াস পার্টিকেল, লিকুইড হলে লিকুইড পার্টিকেল গুলো আয়োনাইজেশন ফর্ম করবে এর জন্য। এবার কি হচ্ছে, এবার এইখানে যদি অলরেডি ধরো আয়োনাইজ হয়ে যায়, ধরো এখানে মানে নেগেটিভ পজিটিভ আয়োনাইজেশনে পুরো ভর্তি, আয়োনাইজ হলে কি হয় তোমরা ভালো করে জানো, সঙ্গে সঙ্গে একদম স্ট্রাইক করবে, সঙ্গে সঙ্গে এই জায়গাটা স্ট্রাইক করবে। আয়োনাইজড এয়ার, আয়োনাইজড আয়নের কাজ হচ্ছে তোমার, আয়ন মানে কি, আয়ন মানে বেসিক্যালি যে গ্যাসিয়াস আয়নের পার্টিকেল, তার ভেতর দিয়ে যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে যায়, তাহলে চার্জ ডেনসিটি এতটাই বেশি হয়ে যায়, এতটাই বেশি হয়ে যায়, তখন এই যে আয়নগুলো আছে, মানে তোমার যে আয়নগুলো রয়েছে, তার আউটার অরবিটে যত ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলো কি হয়, তোমার হায়ার এনার্জি অ্যাবজর্ব করে হায়ার স্টেটে চলে যায়। ডিউরিং কারেন্ট কন্ডাকশন ম্যাক্সিমাম ইলেকট্রন আবার হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে ব্যাক করে, যখনই ব্যাক করে ওরা হিউজ পরিমাণ এনার্জি আউট করে, যে এনার্জিটা আমরা ফোটন লাইটের আকারে আর হিট আকারে দেখতে পাই, প্লাস সাউন্ড, হিট লাইট সাউন্ড তিনটে ফর্মে দেখতে পাই, যেটা আমি বলি আরটি। শুধু এখানে কেন, মেঘ ডাকার সময় কি হয়, এত কিছু ভুলে যাও,
ধরো মেঘ ডাকছে, মেঘ ডাকার সময় কি হয়, মেঘ ডাকার সময় ধরো একটা পজিটিভ চার্জের ক্লাউড এসেছে, একটা নেগেটিভ চার্জের ক্লাউড এসেছে, মাঝখানে এতটাই তাদের পোটেনশিয়াল ডিফারেন্স, এবং মাঝখানে যে এয়ারটা রয়েছে এয়ারটা কি হিউমিডিটি ভর্তি, বৃষ্টি হবে মানে তখন আপেক্ষিক আর্দ্রতা তোমরা জানো 100% হয়ে যায় হিউমিডিটি। তাহলে একটা পজিটিভ চার্জের ক্লাউড নেগেটিভ চার্জের ক্লাউড এসছে, মাঝখানটা হচ্ছে পুরো একদম হিউমিড এয়ারে ভর্তি, তো ওর আয়োনাইজেশন হতে বেশিক্ষণ লাগবে না, আছে তো H2 আরামসে ভাঙবে, ভেঙে H+ ও H- আয়ন তৈরি করবে। যখনই একটা হাই পজিটিভ চার্জের ক্লাউড এলো, হাই পজিটিভ চার্জের ক্লাউড এলো, এখানে হাই নেগেটিভ চার্জের ক্লাউড এলো, মাঝখানে এয়ারটা আয়োনাইজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এখান থেকে এখানে ব্রেক ডাউন হবে, যেটাকে তোমরা বাজ পড়া লাইটনিং স্ট্রাইক আকারে দেখতে পাও। লাইটনিং এর সময় কালারটা দেখেছো হালকা হোয়াইটিশ, মানে তোমার মানে ভায়োলেট হোয়াইটিশ, সাদা বেগুনির একটা যে কালারের আর কি, বাজ পড়ার সময় দেখো যে লাইটনিং হয়ে গেল জোর ধরে, বা এটা মেঘে মেঘে যখন হলো তখন দেখো আকাশের ভেতরেই আকাশটা চমকাচ্ছে। আবার যদি এমন কেস হয়, এটা আমি পরে এই পরের চ্যাপ্টারে, এই পরের চ্যাপ্টার না কিছুদিন বাদে এটা পড়াবো, বা ধর এমন যদি হলো যে একটা পজিটিভ চার্জের ক্লাউড মাটির খুব কাছাকাছি নেমে এসেছে, তো এখানে হিউজ পজিটিভ চার্জ, আর মাটি মানে আমরা জানি গ্রাউন্ড, মাঝখানে যে এয়ারটা রয়েছে এয়ারটা হচ্ছে হিউমিড, হাইলি হিউমিডিটি, তাহলে এমন হিউজ পরিমাণ চার্জের জন্য এই মাঝখানে এয়ারটা আয়োনাইজ হয়ে যাবে। যখনই আয়োনাইজ হবে তখনই একদম মেঘ থেকে একটা জোর একটা লাইটনিং স্ট্রাক মাটিতে নেমে আসবে, যেটা আমরা বলি মাঠে বাজটা পড়েছে। বাজ পড়া কিন্তু দু রকম হয়, আমি পরে পড়াবো। একটা মাঠে পড়া যেটা হচ্ছে একদম এয়ার মানে একদম চার্জ গুলো এই আয়োনাইজেশন পথ ভায়া মাটিতে নেমে আসছে, আদারওয়াইজ দুটো মেঘ, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের ক্লাউড, তাদের ভিতরে লাইটনিং স্ট্রাক হচ্ছে। যে ঘটনাই হোক ফার্স্ট দেখো কিন্তু এখানে আয়োনাইজ হয়েছে, এবং যখন এই আয়োনাইজ পার্টিকেল গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে চাইবে, তখনই কিন্তু এই যেটা বললাম ইলেকট্রন গুলো হায়ার স্টেটে যাবে, আবার লোয়ার স্টেটে ব্যাক করবে, পড়ার সময় হিউজ ফোটন, হিউজ হিট এবং সাউন্ড তৈরি করবে, যেটাকে আমরা যখন বাজ পড়ে তখন লাইটনিং স্ট্রাইকের আকারে দেখতে পাই। সেইটাই যখন তোমার দুটো কন্ট্যাক্টের মধ্যে হবে, দ্যাট ইজ কল্ড আর্কিং। জাস্ট এইটুকু বলার পর কারো কোনো প্রশ্ন বা কিছু ইয়ে থাকলে কি বলবেন? নেই তো? তো আর্কিং ব্যাপারটা হচ্ছে, ঘটনা হচ্ছে এই, মানে আর্কিং হতে বলি আমাকে কন্ডাক্টের ভোল্টেজ গুলো রাইজ হতে হবে, একটা ক্যাপাসিটি ফর্ম করবে, এবং সেই ক্যাপাসিটরের ভেতরে যে এয়ারটা বা যে মিডিয়ামটা রয়েছে তার আয়োনাইজেশন হবে, তারপর সেই ক্যাপাসিটরের ব্রেকডাউন হবে, এবং যখনই একটা আয়োনাইজ মিডিয়ামের ভিতর দিয়ে ব্রেকডাউন হবে তখনই আমরা সেটাকে ভিজিবল লাইট, কি এলো এটা আবার জয়েন করছে অজয় যাদব, কি থেকে আমি ফোন না নতুন অ্যাকাউন্ট খুলেছে। তো যখনই এরকম কেস ঘটবে, ক্যাপাসিটরের ব্রেকডাউন হবে, তখনই আমি ওটাকে লাইটনিং স্ট্রাইকের আকারে দেখবো, যেটাকে আমি বলি বেসিক্যালি আর্কিং। ঠিক আছে? এবং সেটা দেখো এমনটা নয়, আমরা যখন এবার শুধুমাত্র এটার ইয়ে নয়, যেটা আমরা যেটা একটু আগে ও বললো যে প্লাগ পয়েন্টের সকেট, সেখানে আমরা আর্কিং দেখেছি, মানে এই স্পার্ক করা দেখেছি। যে কন্টাক্ট কথা একটু আগে বলছি আমি, লুজ কন্টাক্ট হলো তোমরা বুঝতে পারছো ঘটনাটা ওটাই ঘটছে। মানে কি লুজ কন্টাক্ট মানে হচ্ছে এটাই, যে আমার মনে করি এটা পজিটিভ টার্মিনাল, বা ধরি এটা আমার ফেজ টার্মিনাল, এটা আমার নিউট্রাল টার্মিনাল, আমার লোডটা নিউট্রালের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, আর আরেকটা লাইন কানেক্টেড বটে, কিন্তু এখানে আমরা লুজ হয়ে আছে। আর লুজ থাকা মানে কি, লুজ থাকা মানে হচ্ছে ধরো এটা একটা আমার কন্টাক্টেড টার্মিনাল, কন্টাক্টেড টার্মিনালের এটা হচ্ছে হোল, এই হোলের উপর থেকে এইখানে আছে একটা স্ক্রু। তাহলে আমার কাজ, আমার কি দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে যে আমি ভিতরে একটা তারকে গলিয়েছি, তারকে গলানোর পর উপরে স্ক্রুটাকে প্রচন্ড ভাবে টাইট করব, এমন ভাবে টাইট করব যাতে করে তারটাকে পুরো চেপে ধরে। যে কোনো কন্ট্রাক্টর তাই করি আমরা, একটা তার ঢোকানোর পর খুব জোরে টাইটটা কেন দিই, খুব জোরে টাইটটা এই কারণেই দিই যাতে করে এই কন্ট্যাক্টটা, দেখো দুটো ডিফারেন্ট কন্ট্যাক্ট, এই যে ওয়্যারটা তুমি দিয়েছো মানে গলাচ্ছ ওটা কন্ট্যাক্ট, আর যে মেটাল কেসিং এর মধ্যে ওটাকে যে গলাচ্ছ দুটো আলাদা কন্ট্যাক্ট। তাহলে একটা কন্ট্যাক্টের উপর একটা কন্ট্যাক্ট যদি আলতো ভাবে ধরো পড়ে থাকে, জাস্ট তুমি তারটাকে ফেলে রেখে দিয়েছো, মানে মনে করো তোমার এটা কন্ট্যাক্ট, এটা তো তার তুমি জাস্ট ফেলে রেখে দিচ্ছ তারটা,
তার মানে সেইখানটা কি হচ্ছে ভালো করে বোঝো। সেইখানটা এরকম দাঁড়াচ্ছে যে আমি যদি এই দুটো কন্টাক্ট, সেই দুটো কন্টাক্টকে যদি আমি মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি, তাহলে দেখবো জিনিসটা এরকম রয়েছে। এই একটা, আর মনে করো তারের কন্টাক্ট করতে গেলে এরকম 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 জাস্ট হালকা টাচ করে রয়েছে। এইটা মনে করো তোমার ওয়্যার, মানে ওই কন্টাক্ট তো তাকে জাস্ট ফেলে রেখে দিয়েছো, সেই কন্টাক্টটাকে মানে সেই জংশনটাকে মাইক্রোস্কোপে দেখছো, দেখবে দেখবে খুব অল্প অল্প জায়গায় টাচ করে আছে, এখানে টাচ আছে, এখানে টাচ আছে, এখানে টাচ আছে, আর এটা মনে করো তোমার কন্টাক্ট। তাহলে এই অবস্থায় তুমি যদি এই কন্টাক্ট থেকে তারের ভিতর দিয়ে হাই কারেন্ট ফ্লো করাতে যাও, তাহলে ইলেকট্রন গুলো দেখো, খেয়াল করে দেখো, যেখানে অল্প অল্প টাচ পেয়েছে এই জায়গাগুলো দিয়ে ইলেকট্রন পাস করবে, তাই না? আর অত হিউজ পরিমাণ তুমি লোডটা হাই লাগিয়েছো, যেটা কিনা হাই কারেন্ট ডিমান্ড করছে, সেই হাই ডিমান্ডিং কারেন্ট যখন এইটুকু সরু সরু জায়গার ভেতর দিয়ে যেতে হবে, কি অবস্থা হবে? ইলেকট্রনের মানে কারেন্ট ডেনসিটি মারাত্মক হয়ে যাবে এই জায়গাগুলোতে, কারেন্ট ডেনসিটি, যেটা যে কারণে মানে আমি যেটা বলতে চাইছি, একটা নলের ভিতর দিয়ে জল যাচ্ছে, নলটাকে তুমি চেপে ধরেছো, কি হয়? স্পিডটা প্রচন্ড বেড়ে যায়, তোমরা দেখো। এবার কারেন্টের ক্ষেত্রে ওই রকমই যদি হয়, এরকম কেস ঘটে যে একদম যাচ্ছি, মানে একটা কারেন্ট যাওয়ার আছে, তুমি মাঝখানে একটা জায়গায় একটা সরু ফাঁক করে দিয়েছো, মানে সমস্ত জল বা ইলেকট্রন যাই বলো ওইটুকু ভেতর দিয়ে যেতে বাধ্য হবে। ওইটুকু জাংশনে ইলেকট্রিক মানে যে ইলেকট্রন গুলো আছে তাদের কারেন্ট ডেন্সিটি কোন লেভেলে পৌঁছবে? প্রচন্ড হাই লেভেলে পৌঁছবে। তখন ফার্স্টে এখানে একটা হিটিং পাম্প হবে, জাংশনগুলো হিট হবে, আর যখনই গরম হয়ে হিট হবে এই জায়গাটা আয়োনাইজ হবে, এই ফাঁক ফাঁকগুলো সব আয়োনাইজ হবে, আর যখন আয়োনাইজ হবে তারপর তুমি একটা লাইটিং স্পার্ক হচ্ছে, ওয়্যারটা দুদিনে ওয়্যার হোক বা তোমার প্ল্যাটফর্ম হোক দুদিনে নষ্ট হয়ে যাবে। সেই জন্যই আমাদের ইলেকট্রিক্যালের যত তুমি কন্টাক্ট লাগাবে, এই স্ক্রুগুলোকে খুব মানে যে কোনো কন্টাক্ট গুলো যেন প্রচন্ড টাইট করে আটকানো থাকে। যদি প্রচন্ড টাইট করে আটকে দাও, তখন কি হয়, মানে যদি এনাফ প্রেসার তুমি ধরো এটার উপর দিচ্ছ, তাহলে তোমার এই যদি তোমার কন্টাক্ট সারফেস হয় আর ওয়্যার একদম পুরো একদম গায়ে গায়ে এটা থাকবে, আমরা কন্টাক্টটাকে টাইট করছি মানে দুটো কন্টাক্টের ইন্টারমিডিয়েট গ্যাপিং গুলোকে কমিয়ে দিচ্ছি, অর্থাৎ দুটো কন্টাক্টের মাঝখানে যে এয়ার ছিল, এয়ার গুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, সাচ এন ওয়ে দ্যাট একটা কন্টাক্ট ট্যাকফুলি এখন আটকে আছে। তাহলে এভাবে যদি আটকে থাকে তাহলে তো ইলেকট্রন গুলো স্মুথলি যেতে পারবে, এই কন্টাক্টটা হিট হবে না, এই কন্টাক্টের এরিয়াতে কোনো এয়ার গ্যাপ আয়োনাইজেশনের কোনো ব্যাপারই আসবে না, স্পার্কিং হবে না। ব্যাপারটা বোঝা গেছে? কারণ আমার আর্কিং হতে হলে আমার এই সমস্ত স্টেপগুলি পরপর পরপর করে অবশ্যই লাগবে। এবং স্বাভাবিকভাবে আর্কিং নিয়ে আমরা এত কথা বলছি কেন? কথা বলার একটাই কারণ হচ্ছে যে আমাকে তো প্রত্যেকটা সার্কিটকে ব্রেকিং এর প্রভিশন রাখতে হবে। তাহলে এই যে ব্রেকিং এর প্রভিশনটা রাখবো, এই সুইচটাকে আমি যখন পুশ করব, পুশ করলে কি হচ্ছে, আমি এই জায়গাটাকে একটু মাইক্রোস্কোপে দেখি, কি দেখছি না, এই একটা কন্টাক্ট আর এই একটা কন্টাক্ট। ধরো এই কন্টাক্টের উপর এই কন্টাক্টটা চেপে বসবে, আমি সুইচটাকে প্রেস করছি, খুব প্রেস করতে কতক্ষণ লাগলো বাটনটা প্রেস করতে? 100 মিলি সেকেন্ড, মানে 0.1 সেকেন্ড। একটা সুইচকে অপারেট করতে আমাদের হিউম্যান মানুষের খুব ফাস্ট যদি কেউ বাটন প্রেস করে, এই যে ধরো এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর এই যে বাটনটা প্রেস করলাম, এই সুইচটা যে টিপলাম, চেপে তো ছেড়ে দিলাম, যখন চেপে ছেড়ে দিচ্ছি দুটো কন্টাক্ট টাচ হয়ে আবার উঠে যাচ্ছে। ওই টাচিং টাইম, কন্টাক্টের টাইমটা হচ্ছে একটা মানুষ যদি খুব ফাস্ট একটা সুইচকে অপারেট করে ছেড়ে দেয়, দ্যাট ইজ 0.1 সেকেন্ড। একটা ওই আমাদের যে এই সুইচ বোর্ডের সুইচ আছে, অপারেট করতে সময় লাগে প্রায় 300 মিলি সেকেন্ড। তাহলে 300 মিলি সেকেন্ড সময়ের মধ্যে তাহলে এই 300 মিলি সেকেন্ড সময়ের মধ্যে কি কি ঘটনা ঘটেছে? 300 মিলি সেকেন্ড সময়ের মধ্যে এই কন্টাক্টের সামনে আস্তে আস্তে আসছে। ধরো যখন আমার এখানটায় আমি 230 ভোল্ট দিয়েছি এই জায়গাটা, এটা ফেজ, এটা নিউট্রাল, তো দেখো টোটালটাই যদি কানেক্টেড থাকে তাহলে 230 ভোল্টটা এসে এইখানটায় পড়েছে, অর্থাৎ এই কন্টাক্ট আর এই কন্টাক্টের মাঝখানে এখন 230 ভোল্ট কাজ করছে। বিফোর অপারেটিং ইওর সুইচ ডিউরিং 300 মিলিসেকেন্ড কি কি ঘটনা ঘটেছে? এই কন্টাক্টটা এই কন্টাক্টের কাছে আস্তে আস্তে এগিয়ে আসছে,
আস্তে 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 এগিয়ে আসছে। যখন এনাফ গ্যাপ ছিল, এনাফ গ্যাপ, দিস এনাফ গ্যাপ, মানে এই গ্যাপটা ওয়াজ এনাফ টু মেইনটেইন অর উইথস্ট্যান্ড 230 ভোল্ট। একটা সুইচকে আমি বলছি 230 ভোল্টের সুইচ, কেন বলছি? কারণ যখন কন্টাক্ট থাকে না, কন্টাক্ট যখন থাকে না, তখন তার ভিতরে ওই যে কন্টাক্ট গুলোর যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটা হচ্ছে 230 ভোল্টকে সহ্য ক্ষমতা করার জন্য এনাফ। আরে কি করে পড়াচ্ছি তো। আচ্ছা আমি ইয়ে করাম যাচ্ছি, আমি যাচ্ছি এখন যাচ্ছি। হুম হুম। ওর একটা বিয়ে আছে, কি বলে একটা, এক সেকেন্ড। হুম, হ্যালো, সরি। তো যেটা বলছিলাম যে ডিউরিং 300 মিলি সেকেন্ড কি ঘটনা ঘটেছে, যে এই কন্টাক্ট আর এই কন্টাক্টটা দুটোর মাঝখানে এগিয়ে আসছে। কিন্তু আমি যেটা বলছি যে একটা সুইচ, বলছি যে একটা সুইচের গায়ে লেখা আছে যে সুইচটা 230 ভোল্টে অপারেট করা যাবে। কেন যাবে? তার কারণটা হচ্ছে ভাবতে হবে যে যখন কন্টাক্ট টাচ করে নেই, তখন তার মাঝখানে 230 ভোল্ট রয়েছে এবং সেই ডিসটেন্সটা এনাফ 230 ভোল্টকে মেইনটেইন করার জন্য, ক্ষতি হবে না। সেই জন্যই ওটা 230 ভোল্টের সুইচ। একটা সুইচ আরেকটা বলে দিই, যে কোনো সুইচের গায়ে দুটো রেটিং পাবে, মানে এটা তুমি রাত্রে সুইচ ছিল তো, দেখবে পাবে 230 ভোল্ট আর 5 অ্যাম্পিয়ার। 230 ভোল্ট কথা বলে দিচ্ছে ওপেন সার্কিট কন্ডিশনে, অর্থাৎ ওপেন সার্কিট কন্ডিশনে এই গ্যাপটা 230 ভোল্ট সহ্য করতে পারবে। 5 অ্যাম্পিয়ার মানে হচ্ছে যখন কন্টাক্ট গুলো কানেক্টেড হয়ে যাবে, তখন তার ভেতর দিয়ে তুমি ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার ফ্লো করাতে পারো। সেই জন্য দুটো টার্মকে লেখা থাকে। ওকে, তাহলে আমার বক্তব্যটা হচ্ছে যে 30 মিলি সেকেন্ড টাইমে 230 ছিল, এবার কন্টাক্টটা আস্তে 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 এগিয়ে আসছে। একটা সময় কন্টাক্টটা একদম ধরে এই জায়গাটায় চলে এসেছে, যখন কিনা মাঝখানের এয়ার গ্যাপটা, এই মাঝখানের এয়ার গ্যাপটা খুব কম, ভেরি লো, খুব কম এয়ার গ্যাপ হয়ে গেছে। যেখানে 230 ভোল্ট, কিন্তু মাথায় রাখতে হবে যে 230 ভোল্ট কিন্তু এই জায়গাটা এসে পড়েছে। তারপর যা হয় ঘটনাগুলো ঘটে যাবে, কারণ যখন এই গ্যাপ কমে গেছে, হিটিং হবে, এই কন্টাক্ট গুলো এখানে ক্যাপাসিটি ফর্ম করবে, হিটিং হবে, মাঝখানের এয়ার গুলো আয়োনাইজ হবে, এবং ঠিক যে মুহূর্তে কন্টাক্টটা টাচ হতে যাবে সেই রকম সময় দেখবে এখানে একটা হিউজ একটা আর্কিং হবে। তারপর যেই কন্টাক্টটা লেগে গেল ব্যাস, আর আর্কিং নেই, আর আর্কিং নেই। কিন্তু ওই সময়টুকুর জন্য কিন্তু একটা স্পার্কিং হয়েছে। এবার তোমার যদি সিস্টেমটা 230 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের সুইচ হয়, এই সুইচকে আমরা সবসময় বাইরে থেকে দেখতে পাই না, কারণ দেখো যা কন্টাক্ট এর ভিতরে যে কন্টাক্ট গুলো ঠেকছে বা লাগছে, সেটা সুইচের ইন্টারনাল ব্যাপার, বাইরে থেকে দেখা যায় না। যদি তোমার ওই সুইচটা ট্রান্সপারেন্ট সুইচ হয় বা ভেতরের জায়গাটা তুমি দেখতে পাও, তখন দেখবে যে যতবারই তুমি সুইচ অপারেট করছো, খুব লো অ্যামাউন্টের আর্কিং এখানটা অবশ্যই হচ্ছে, হবেই। 230 ভোল্ট 5 অ্যাম্পিয়ার ইটস এনাফ, মানে এটা খুবই কম, সবথেকে লোয়েস্ট ভোল্টেজ অন সিস্টেমে। যখন আমরা 11 কেভি 33 কেভি থেকে আমরা চলে যাব 400 কেভি, 400 কিলো ভোল্ট, মানে 4 লাখ ভোল্টেজ উইথ ধরো 2000 অ্যাম্পিয়ার, এই হিউজ রেটিং আমরা যখন চলে যাব, তখন স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এখানে আমার এতটা অল্প আর্ক ছিল, তখন ওখানে অল্প আর্ক থাকবে না, ওখানে এতটা হিউজ আর্কিং থাকবে। তাকে নেভানোর জন্য, তাকে নেভানোটা কেন দরকার, নেভানোটা কারণ দরকার এই কারণে এত হাই টেম্পারেচার না, এই কন্ট্যাক্টকে মেল্ট করে দেবে, গলিয়ে দেবে সুইচটা, সুইচ হোক সার্কিট ব্রেকার হোক যাই হোক। তাহলে সেইখানে আমার সেরকম অ্যারেঞ্জমেন্ট নিতে হবে। কি অ্যারেঞ্জমেন্ট নিতে হবে সেটা আমরা সার্কিট ব্রেকার এর পরের মডিউলে বলবো। কিন্তু তার আগে তোমাকে জানতে হবে যে এই আর্কিং এর ঘটনাতে
এই আর্কিং এর ব্যাপারটাতে কি কি ঘটনা ঘটলো, এই আর্কিং যখন হলো, তো এই যে আর্কিং হলো, সে আর্কিং এর জায়গাটাকে একটু ভালো করে দেখাই। ধরো কি হয় যেমন বলি, ধরো আমরা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা সুইচটাকে ক্লোজ করছি না, আমরা সুইচটাকে ওপেন করছি। ধরো সুইচটা ক্লোজ ছিল, আমরা ওটাকে ওপেন করছি। ওপেন করছি মানে কি, আবার সেই একই কনসেপ্ট, দুটো কন্টাক্ট টাচ হয়েছিল, সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এবার যখনই আস্তে আস্তে সরে যেতে যাবে, তখনও তো খুব অল্প সময়ের জন্য তাদের মাঝখানে ছোট গ্যাপ থাকবে। তার মানে একে যখন আমি ওপেন করে দেবো, তখনও আর্কিং হবে। ওপেন করার আগে অবধি মনে করো তোমার একটা ভোল্টেজ, ধরো যখন এটা ক্লোজ ছিল, এদিকে আমি ভোল্টেজ প্লট করছি, এদিকে আমি টাইম প্লট করছি। আমার বক্তব্য হচ্ছে যখন দুটো কন্টাক্ট টাচ হয়েছিল, দেখো এই কন্টাক্টটা টাচ করে আছে, যখন পুরোপুরি টাচ করে আছে তখন এই কন্টাক্ট আর এই কন্টাক্ট দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? ভোল্টেজ ডিফারেন্স দেখো 0 ভোল্ট। 0 ভোল্ট বলেই তো স্মুথলি কারেন্ট ফ্লো হচ্ছে না। যদি ধরো কোনো একটা ভোল্টেজ এখানে 0 ভোল্ট না হয়, ধরো 10 ভোল্ট হয়, তাহলে বুঝতে হবে যে এই কন্টাক্টটা প্রপার কন্টাক্ট নয়, এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স ফর্ম করেছে, সেই রেজিস্ট্যান্সটা ড্রপটাই হচ্ছে 10 ভোল্ট। কিন্তু ঠিকঠাক যদি কন্টাক্টটা পায়, তাহলে কোনো রেজিস্ট্যান্স এখানে ফর্ম করবে না, কন্টাক্টটা একদম ট্যাক্টফুলি লেগে থাকবে, যেটা কিনা ধরো 0 ভোল্টেজ। এরপর কি কি ঘটনা ঘটতে পারে, তো ধরো এই যে ভোল্টেজটা, তো এই ভোল্টেজটা 0 ভোল্টেজ ছিল, যখনই কন্ট্যাক্টটা ছাড়তে শুরু করলো, মানে কন্ট্যাক্টটা তুমি ওপেন করছো, জাস্ট একটু মনে করো ফাঁক হয়েছে, জাস্ট ঠিক সেই মোমেন্টে কি হয়েছে, দুটোর মধ্যে একটা ভোল্টেজ রাইজিং এসেছে, তাই তো? ভোল্টেজটা আস্তে আস্তে বেড়ে গেছে সেই সময়, যে সময় জাস্ট ছাড়ছে, মানে ছেড়ে যাচ্ছে যখন, তখন এই কন্ট্যাক্ট আর এই কন্ট্যাক্টের মাঝখানে একটা এয়ার গ্যাপ তৈরি হয়েছে। তাহলে যখন এয়ার গ্যাপ তৈরি হচ্ছে, সেই এয়ার গ্যাপ গুলো দিয়ে কি হচ্ছে, এখানে চার্জ গুলো জমা হচ্ছে, এখানেও চার্জ গুলো জমা হচ্ছে, কানেকশনটা ব্রেক হতে চলেছে। যেই জমা হতে চলেছে, তাহলে এখানে ভোল্টেজটা বিল্ড আপ হবে। বিল্ড আপ হতে 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 একটা সময় পরে এটা এই জায়গাটা আয়োনাইজড হয়ে যাবে। যেই আয়োনাইজড হবে, তখনই এখানে একটা স্পার্ক হবে, লাইটিং স্পার্ক তৈরি হবে। স্পার্কিংটা যেই হলো, মানে যেটাকে আর্কিং বলছি, যখনই আর্কিং হবে, তখন কি এখানকার ভোল্টেজটার অবস্থা এরকম হবে। আর একটু নতুন করে দেখালে একটু ভালো হবে। না, নিচের দিকে আমরা সরি, ধরো এখানে সিরিজ একটা আর্কিং হবে, যখন এখানে প্রচন্ড আর্কিং হচ্ছে না, অর্থাৎ আমি যেটা বলতে গেলাম যে ভোল্টেজটা হচ্ছে 0 থেকে শুরু করেছিল, আস্তে 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 বাড়তে 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 একটা সময় পরে একটা ব্রেকডাউন হয়ে গেল। যে মোমেন্টে ব্রেকডাউন হলো, সেখানে একটা ভোল্টেজ ধরো, ঠিক আছে, হ্যাঁ সরি সরি সরি, স্টার্টিং ভোল্টেজ এইখানটা জাস্ট যেখানটা এলো, বলছি আমি স্ট্রাইকিং ভোল্টেজ। ধরো এখানটায়, মানে এই যে জায়গাটাকে আমি দেখাচ্ছি পুরো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হচ্ছে, এইখানে কিন্তু তোমার ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে না। যখন এই জায়গাটা ধরো অনেকক্ষণ, কতদিন যে ভিডিওটা দেখেছো, ভিডিওটা তোমরা কি দেখেছো, যে আমার দুটো কন্টাক্ট সরে যেতে গেল, কিন্তু তাদের মাঝখানে একটা আর্ক ফর্ম করে আছে। সেই জায়গাটাকে আমি একটু দেখাই ডিটেলে, সেটা কি জিনিস, সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার, যে এই একটা কন্টাক্ট আর এই একটা কন্টাক্ট, এই মনে করো এই দুটো কন্টাক্টের মাঝখানে একটা আর্কিং তৈরি হয়েছে।
আর আর্কিং তৈরি হয়েছে মানে কি, এখানে হাইলি আয়োনাইজড যে এয়ারটা ছিল তার ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, এর ভেতর দিয়ে কিন্তু কারেন্ট যাচ্ছে। কিন্তু যখন ওরা ট্যাক্টফুলি কানেক্টেড ছিল, পুরো কন্টাক্ট, তখন যে পরিমাণ কারেন্ট যাচ্ছিল আর এখন যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেখানে অবশ্যই আগে কারেন্টটা বেশি, অর্থাৎ আগে বেশি কারেন্ট যাচ্ছিল, কিন্তু যখন কন্ট্যাক্টগুলো ছেড়ে গেছে ওদের মাঝখানে আর্কিং তৈরি হচ্ছে, ওটার ভিতর দিয়েও কিন্তু কারেন্ট যাচ্ছে, কিন্তু হ্যাঁ ওই কারেন্টটা ওর থেকে একটু কম, আগেরটা থেকে একটু কম। কেন কম? তার কারণ হচ্ছে মাঝখানে আর্টটা হচ্ছে একটা লো রেজিস্ট্যান্স প্রোভাইড করছে, অর্থাৎ যেটাকে আমরা বাইরে থেকে এরকম দেখছি মাঝ ভিতরে আর্ট তৈরি হয়েছে, ওটা কিন্তু টেকনিক্যালি এই একটা জিনিস, অর্থাৎ এই একটা কন্টাক্ট এই একটা কন্টাক্ট, মাঝখানে একটা লো রেজিস্ট্যান্স, একটা লো রেজিস্ট্যান্স, যে কোনো আর্ট একটা লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করে, তবেই ওটার ভেতর দিয়ে কম পরিমাণ কারেন্ট, কিছু পরিমাণ কারেন্ট হলো যাচ্ছে। আবার এই রেজিস্ট্যান্সটা কিন্তু ফিক্সড না, রেজিস্ট্যান্সটা কিন্তু কখনোই ফিক্সড নয়, ফিক্সড রেজিস্ট্যান্স নয় বলেই এর ভেতর মানে যখন দেখো এখানে যেটা কারেন্ট যাবে তাহলে এর অ্যাক্রস একটা ভোল্টেজ তৈরি হবে, যে ভোল্টেজটা যদি এই রেজিস্ট্যান্সটা ফিক্স হয় তাহলে কিন্তু ভোল্টেজটা ফিক্স হবে। বাস্তব ঘটনা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কিন্তু ফিক্স থাকে না, যখন আর্কিং হয়, আর্কিংটা দেখো প্রচন্ড গুঁ গুঁ করে শব্দ হচ্ছে, হিউজ লাইটনিং হচ্ছে, কাঁপছে, ওহ যে হিউজ লাইটনিং স্টার তৈরি হচ্ছে হচ্ছে তখন এর ভিতর যে কারেন্টটা ফ্লো করবে এই রেজিস্ট্যান্সটা কিন্তু তখন ফিক্স ভ্যালু রেজিস্ট্যান্স নয়, ওটাও ভ্যারিয়েবল। যেহেতু এই মাঝখানে আর্ক রেজিস্ট্যান্সটা প্রচন্ড ফাস্ট ভ্যারি করে, এই ভোল্টেজটা প্রচন্ড ভ্যারি করতে থাকে, যে কারণে দেখো এই ভ্যারিয়েশনটা দেখছো, খুব অল্প সময়ের মধ্যে ভোল্টেজটা কিরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করেছে। আমি এটাকে কাঁপুনি আকারে দেখিয়েছি, অর্থাৎ বোঝাচ্ছে এটাই যে এই যে কাঁপুনির ব্যাপারটা সেটা কিন্তু আমার এই যতক্ষণ আর্কিংটা মেইনটেইন হচ্ছে, মানে আর্কিং যতক্ষণ হচ্ছে ততক্ষণ তার জন্য এরকম এরকম করতেই থাকছে। তারপরে কি হচ্ছে, কন্ট্রাক্টর আর্কিং ফরমেশন হলো, কন্ট্রাক্টর মনে করো আরো দূরে সরে যাচ্ছে, যদি একটা টাইম পর আর্কিং নিভে যায়, একটা টাইম পর কন্ট্রাক্টর আরো মনে করো দূরে সরে গেল, আরো দূরে সরে গেছে, আর্কিংটা নিভে গেছে, তোমরা ভিডিওতে আগের দিন দেখেছো যে একটা পার্টিকুলার ডিসটেন্সের পর কিন্তু আর্কিংটা আমার কেটে যাচ্ছে, নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। যদি হয়, হবে কিনা হবে আমরা কেউ জানি না, হতেও পারে নাও পারে, যদি হয় তাহলে আমার এইখানকার ভোল্টেজটা এখানে মানে এই যে ভিতরে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজটা আবার মানে ধরো আমি যেটা বলতে চাইছি সেই ভোল্টেজটা আবার আস্তে আস্তে গিয়ে ধরো এরকম দাঁড়িয়ে গেল। তারপর যখন একদম কন্টাক্ট দুটো ওপেন কন্ডিশন রয়েছে তখন তাদের মধ্যে কত ভোল্টেজ এসে পড়েছে, এটা করে সিস্টেম ভোল্টেজটা, তাই না? তার মানে এই রকম জায়গায় তুমি আরেকটা ভোল্টেজ পাচ্ছ, এখানে একটা আরেকটা ভোল্টেজ পেয়েছো, এইখানে তুমি একটা ভোল্টেজ পাচ্ছ যেটা কিনা অলমোস্ট আমার সিস্টেম ভোল্টেজের সাথে সমান। সিস্টেম ভোল্টেজ মানে কি, তোমার সার্কিটে যে ভোল্টেজটা ছিল কন্টাক্ট ওপেন হয়ে যাওয়ার পর তো পুরো ভোল্টেজটা ওখানেই এসে পড়ে, তাহলে এটা হচ্ছে সেই জিনিসটা। তো এতগুলো ঘটনা ঘটছে যখন আমি কন্টাক্টগুলো ওপেন করলাম, ঠিক আছে, এক সেকেন্ড, তোমাদের এখানে ওপেনটা দেওয়া নেই, তোমাদের এখানটায় ফল্টেডটা দেওয়া আছে, ফল্টেড আমি আসছি। তাহলে আমার কি হলো, এইখানটায় আর্কিং ফরমেশনের জাস্ট আগে আমি এখানে পেলাম স্পাইকিং ভোল্টেজ, যখন আর্কিং এর ডিউরিং যখন আর্কিং হচ্ছে এখানে আমি ভোল্টেজ পেলাম যেটা আমি বললাম আর্কিং ভোল্টেজ, আর আর্কিংটা এক্সটিংগুইশ হয়ে যাওয়ার পর নিভে যাওয়ার পর এইখানে একটা ভোল্টেজ আস্তে আস্তে স্টেবল হয়ে দাঁড়িয়ে গেল, যেটা কিন্তু দেখো এখানে কিন্তু আর আর্ক ফরমেশন হবে না, কারণ এই গ্যাপটা এখন অনেকটাই বেড়ে গেছে, এতটাই গ্যাপ বেড়ে গেছে এখানে আর কোনো আর্কিং হতে, মাঝখানে এয়ারটাতে আর কোনো আয়োনাইজেশন বা এগুলো কিছুই হতে পারে না। তো তাহলে কি এইখানটা হয়ে গেছে, এবার নিশ্চয়ই সিস্টেমটা স্টেবল হয়ে গেছে, রিকভার করে গেছে, সেই জন্য এই ভোল্টেজটাকে বলা হয় রিকভারি ভোল্টেজ, যেটা কিনা অলমোস্ট সমান ওই সিস্টেম ভোল্টেজের সাথে, এই রিকভারি ভোল্টেজটা সিস্টেম ভোল্টেজের সাথে অলমোস্ট সমান। তার মানে আমি যখন দুটো কন্ট্যাক্টে জাস্ট ছাড়াতে গেলাম
কি কি ঘটনা ঘটলো, কন্টাক্ট গুলো যেই ছাড়তে শুরু করলো, ওদের মাঝখানে ভোল্টেজটা বিল্ড আপ হতে শুরু করলো, একটা সময় পরে আর্কিংটা ফার্ম করে স্ট্রাইক করে গেল। যে ভোল্টেজটা রাইজ করে স্টার্ট করলো, দ্যাট ইজ কল্ড রিস্ট্রাইকিং ভোল্টেজ। যখন রিস্ট্রাইকিং ভোল্টেজটা বুঝলে, তারপরে আর্ক ফর্মেশন হয়ে গেছে। আর্ক ফর্মেশনের আগে, ঠিক আগে দেখো কোনো কারেন্ট কিন্তু ফ্লো হতে পারেনি, মানে ওইটুকু সময় যখন আর্কটা ফর্মেশন হয়নি, কন্ট্যাক্ট জাস্ট করেছে, সেই মোমেন্টের জন্য কিন্তু কোনো কারেন্ট ফ্লো করছে না, মানে এইটুকু সময় কোনো কারেন্ট ফ্লো করছে না। যেই আর্কিংটা লেগে গেল দুটো কন্ডাক্টরের মাঝখানে, তখন ওখান থেকে কিন্তু কারেন্ট ফ্লো করছে, এবং কারেন্ট ফ্লো করার জন্য পুরো একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করছে, যেটা একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছি, যে ভোল্টেজটাকে আমি বলবো আর্কিং ভোল্টেজ। তারপরে তোমার কন্ডাক্টর আরো আস্তে আস্তে ছাড়ছে, এই আর্কিং ভোল্টেজটা প্রচন্ড ভ্যারিয়েবল, মানে আনসার্টেন ভ্যারিয়েবল, এটা কোনো ঠিক নাই কিলোমিটার হবে কি না হবে, জাস্ট এরকম আকারে দেখানো হয়েছে, আনসার্টেন ভ্যারিয়েবল ভোল্টেজ এটা, এই আর্কিং ভোল্টেজটা। কন্ডাক্টর আরো ছাড়ছে একটা সময় পরে, আর্কিংটা আর থাকতে পারছে না, কেন থাকতে পারছে না সেটা আমরা পরে জানি। ও মনে করো নিভে গেল, যে নিভে গেল তখন এই আমি যে ভোল্টেজটা সিস্টেমে প্রোভাইড করেছি ওটাই এই জায়গাটা স্থানানো, যাকে আমি বলি রিকভারি ভোল্টেজ, যেখানে সিস্টেম ভোল্টেজের সাথে সমান, একদমই সমান। এটা হচ্ছে আমি যখন কন্ডাক্টর ছাড়াচ্ছি তখন, ঠিক আছে। যদি এমন হয় যে ধরো, আমি যেটা বলতে চাইছি, ধরো ফল্টের সময় তোমার মানে ফল্ট ব্যাপারটা এসেছে আর কি। আর ধরো এটা আমি ডিসি আকারে দেখিয়েছি, হ্যাঁ এটা ধরে নাও আমি ডিসি টাইপের দেখিয়েছি। এবার আমি একটা সিস্টেম নিচ্ছি, মনে করো এসি, এসি সিস্টেমে ধরো দুটো কন্টাক্ট উপর একটা ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার পর তোমার স্ট্রাইক করবে। দুটোর মধ্যে পার্থক্যটা মেনলি কোথায়? ডিসির ক্ষেত্রে যে কারেন্টটা কন্টাক্টের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে ফিক্সড ডিসি, যার কারণে আমি যখন কন্টাক্ট গুলোকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি, মাঝখানে যে ভোল্টেজটা ফর্মেশন হচ্ছে, সেই ভোল্টেজটা হচ্ছে খুব ফাস্ট সময়ের জন্য স্লোলি বাড়বে। কিন্তু যদি ডিসি না হয়, এই সিস্টেমটা এসি হয়, তখন কি হবে? তখন দেখো এইখানে যে ভোল্টেজটা ফর্ম করবে, কন্টাক্ট গুলোর মাঝখানে, তার নেচারটা হবে সাইনুসয়েডাল। তো মনে করো সেই সাইনুসয়েডাল ভোল্টেজটা এরকম জিরো ক্রস করেছে, হুম, সেই সাইনুসয়েডাল ভোল্টেজটা জিরো ক্রস করেছে, এবং সেই সময় ধরো মনে করো কন্টাক্ট গুলোকে ছড়াচ্ছি আমি, এরকম বাড়তে বাড়তে একটা সময় পরে এখানে রিস্ট্রাইক করেছে, আর্কিং ভোল্টেজ যে করেছে, আর্কিংটা আস্তে আস্তে কমছে। কেন আর্কিংটা এখানে আস্তে আস্তে কমছে বলতো? কারণ দেখো এর নেচারটা ছিল এরকম, কারেন্টের নেচারটা ছিল যেখানে পর আস্তে আস্তে কমে আসবে। এখানকার ভোল্টেজটা তো আর এসির ক্ষেত্রে তো এখানকার ভোল্টেজটা ফিক্স নেই, ভোল্টেজটা তো আবার পিকে ওঠার আস্তে আস্তে কমছে। তাহলে যে স্ট্রাইকিং ভোল্টেজ আমি এখানে পাবো, ওটার নেচারটা আস্তে 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 কমতে থাকবে, কমতে এসে তারপরে মনে করো এরকম জায়গায় এসে এটা এটা মনে করো আমার রিকভারি ভোল্টেজ। অর্থাৎ এটা পেলাম 8 ভোল্টেজ, এটা পেলাম রিস্ট্রাইকিং ভোল্টেজ, আর এই জায়গাটা পেলাম আমি রিকভারি ভোল্টেজ। তারপরে ভোল্টেজটা আবার যেমন সাইনুসয়েডাল আকারে চলতে থাকে, ভোল্টেজটা জাস্ট এই জায়গাটা, মানে যা দুটো কন্টাক্ট আছে তার মধ্যে সাইনুসয়েডাল ভোল্টেজ চলতেই থাকে, কোনো ব্রেকডাউন এখন কিছু হয়নি, কিন্তু ডিউরিং ব্রেকডাউন তুমি এরকম একটা নেচার দেখতে পাবে, এটাই বলা লাগতো। ঠিক আছে, কারো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে একটু বলবে। নেক্সট তোমাদের কি আছে দেখি একটু। হুম, দেখো এখান থেকে আগে যা বললাম এখান থেকে কোশ্চেন নেই, তাহলে নেক্সট বলছি আমি বুঝছি। সেটা হচ্ছে যে আমাদের উচিত আমরা কি জিনিস নিয়ে এগোবো, সেটা হচ্ছে এই যে আর্কিং ব্যাপারটা হয়েছে, আমাদের কিন্তু ওটাকে নেভাতে হবে, আর্কিংটা হতে দিলে চলবে না। তাহলে আর্কিংটা যদি নেভাতে হয়, তাহলে ওর ওই আর্কিং এর নেচার গুলো আমাকে প্রথমে জানতে হবে, যে নেচারটা কি।
নেচার যদি আমি জানতে চাই, প্রথমেই একটা কথা বলে দেওয়া হচ্ছে, আর্কিং ইজ বেসিক্যালি ইওর লো রেজিস্ট্যান্স পাথ। দুটো কন্ট্যাক্ট আছে, এই দুটো কন্ট্যাক্টের মাঝখানে একটা এরকম জায়গায় একটা হিউজ একটা আর্কিং হয়েছে। হ্যাঁ, এটা এরকম হিউজ একটা আর্কিং হচ্ছে দুটো কন্ট্যাক্টের মাঝখানে। তাহলে সেই আর্কিংটা কি প্রোভাইড করছে? তা বলছে ওটা কিন্তু একটা লো রেজিস্ট্যান্স পাথ। এবার প্রথমেই যা আছে বলছে যে এই রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে দেখি। প্রথম বলছে এই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে ডিগ্রি অফ আয়োনাইজেশনের উপর। আয়োনাইজেশন মানে কি? মাঝখানে যে এয়ার মিডিয়ামটা তার ডিগ্রি অফ আয়োনাইজেশন। ডিগ্রি অফ আয়োনাইজেশন মানে হচ্ছে নাম্বার অফ চার্জ পার্টিকেল বাই হচ্ছে নাম্বার অফ, সরি হ্যাঁ ঠিক আছে, নাম্বার অফ নিউট্রাল পার্টিকেল। মানে মাঝখানে যে এয়ারটা আছে তাতে চার্জ পার্টিকেল রয়েছে, তাতে ডিসচার্জ মানে নিউট্রাল, একদম নিউট্রাল পার্টিকেল রয়েছে। তাদের যে রেশিও তাকে বলা হয় ডিগ্রি অফ আয়োনাইজেশন। যদি এই ডিগ্রি অফ আয়োনাইজেশন অনেক বেশি হয়, তার মানে এটাই বোঝাবে যে ভিতরে যে গ্যাসটা রয়েছে, যে গ্যাসিয়াস মিডিয়ামটা রয়েছে, তার মধ্যে চার্জ পার্টিকেল বেশি আছে। তাহলে যদি চার্জ পার্টিকেল বেশি থাকে, তাহলে তো বেশি পরিমাণ কারেন্ট ওখান দিয়ে ফ্লো যাবে, তাই না? বেশি পরিমাণ আর্কিং স্ট্রাইক করবে। এবং স্বাভাবিকভাবে এই যে একটা ধরো একটা যে মানে তুমি বাইরে থেকে দেখছো এটা একটা ফায়ার, আর্কিংটাকে তুমি দেখছো বাইরে থেকে আগুন মানে দাউ দাউ করে একটা ফায়ারিং হচ্ছে, ফায়ারিং যেটা মিডিয়াম ফায়ার হচ্ছে, ওই যে ফায়ারিং মিডিয়াম ওর ভেতর দিয়ে ধরো তোমার কারেন্ট যাচ্ছে, যাওয়ার সময় ও একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করছে, যেটা কিনা আমার ডিগ্রি অফ আয়োনাইজেশনের সাথে একবারে ইরিভার্সিবল। যত আয়োনাইজেশন ডিগ্রি বেশি হবে তত তোমার রেজিস্ট্যান্সটা কম হবে। দেখো এদের মধ্যে যে ডিসটেন্স ডি, এই ডিসটেন্সের সাথে ব্যাপারটা ইয়ে, যত ডিসটেন্স বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে আর্কিং রেজিস্ট্যান্সটা। দ্বিতীয় হচ্ছে দেখো এই যে আর্কিংটা দু রকম আর্কিং হতে পারে, বিভিন্ন রকম আর্কিং হতে পারে। দেখবে খুব সরু চুলের মতো একটা আর্কিং, মানে কি ওর ক্রস সেকশনটা খুব কম। দেখলে মোটা দাউ দাউ করে এতটা ফায়ারিং হচ্ছে, তার মানে কি ক্রস সেকশনটা অনেক বেশি। তার মানে ওই তোমার আর্কিং এর ক্রস সেকশনের উপর ডিপেন্ড করবে। এই জিনিসগুলোর উপর দেখো এই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করবে। আমাদেরকে কি করতে হবে? এই আর্কিং রেজিস্ট্যান্সটাকে বাড়াতে হবে নাকি কমাতে হবে? কি করা উচিত? খুব সাধারণ কনসেপ্টই বলছে রেজিস্ট্যান্সটাকে যত পারো বাড়িয়ে দাও, যাতে আর্কিংটা নিভে যেতে পারে। কারেন্ট দেখো যদি একবার কারেন্ট ফ্লো স্টপ হয়ে যায় আর্কিং কিন্তু নিভে যাবে। তাহলে কি তুমি রেজিস্ট্যান্সটা বেসিক্যালি বাড়াচ্ছ, আর্কিং রেজিস্ট্যান্সটা বাড়াচ্ছ, বাড়াতে বাড়াতে একটা টাইম পরে আর যতক্ষণ আর্কটা উইথস্ট্যান্ড করছে ততক্ষণ আর্কের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে তার একটা রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স প্রোভাইড করছে। তুমি যদি রেজিস্ট্যান্স বাড়াতে থাকো তাহলে কি হবে? যদি উপায় আর্কিং রেজিস্ট্যান্স তুমি যদি বাড়াতে থাকো, তাহলে তো ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লোটা আস্তে আস্তে কম থাকবে। তোমার তো ওটাই উচিত, ওটাই তো দায়িত্ব তোমার, যে কারেন্ট ফ্লোটাকে বন্ধ করে দেওয়া। কারেন্ট ফ্লো যেই বন্ধ করে দেবে দেখবে আর আর্কিং নাই। তাহলে কি তোমার রেজিস্ট্যান্সটা বাড়াতে হবে। এবার কি কি উপায় বাড়ানো যায়? একটা তো দেখতেই পেয়েছো ডিসটেন্স, অর্থাৎ দুটো কন্টাক্ট আমি এইভাবে টাচের কন্ডিশনে ছিল, আমি সরাচ্ছি, আর্ক স্ট্রাইক করেছে, আমি এতটা দূরে নিয়ে চলে যাব যাতে করে এই রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে যায়, যাতে করে আর্কিংটা নিতে যায়। ধরতে পেরেছো আমি কি বলতে চাইছি? তার মানে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলোর উপর দিকে একটু ম্যাটার নিতে হবে, যাতে আমরা আর্কিংটা নিতে পারি। ঠিক আছে স্যার, আর্কিং এর ক্রস সেকশন বলতে তারের ক্রস সেকশনের সঙ্গে আর্কিং এর ক্রস সেকশন একই কোনো হয়? সম্পর্ক নেই, না 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 না। ওটা ডিপেন্ড করবে এইখানে যে মিউট করো, ওইটা ডিপেন্ড করবে এইখানে যে ক্রস সেক্স, এইখানে যে মেটেরিয়াল কন্টাক্টটা রয়েছে, এই মেটেরিয়াল কন্টাক্টটা কতটা চওড়া, কতটা কি, তার উপর অনেক সময় আর্কিংটা ডিপেন্ড করে, বা কতটা গ্যাপে আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ধরো যদি এরকম হয় যে মানে এই আর্কিং ক্রস সেকশনটা, সরি দুটো ডিপেন্ড করে, একটা তোমার হচ্ছে এই যে তোমার কন্টাক্টের ক্রস সেকশন,
দ্বিতীয় হচ্ছে তোমার যে গ্যাসিয়াস মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের আয়োনাইজেশনের উপর ডিপেন্ড করে। যদি এমন হয় যে তোমার ধরো এই এত বড় চওড়া একটা কন্টাক্ট আর এতটা চওড়া একটা কন্টাক্ট এরকম রয়েছে, তার মাঝখানে যে গ্যাসিয়াস মিডিয়ামটা রয়েছে সেই গ্যাসিয়াস মিডিয়ামটা ফুলি আয়োনাইজড, এখানের গ্যাসিয়াস মিডিয়ামটা ফুলি আয়োনাইজড একদম। যদি ফুলি আয়োনাইজড হয় তাহলে যখন স্ট্রাইক করবে দেখো এই যে এই টোটালটাতে স্ট্রাইক লেগে থাকবে টোটালটাতে। তাহলে সেক্ষেত্রে তোমার ক্রস সেকশন অনেক বেশি, ক্রস কন্টাক্টের উপর ডিপেন্ড করলো, মিডিয়াম এটার উপর ডিপেন্ড করলো। কিন্তু যদি তোমার ধরো এটা এরকম হয়, এরকম চওড়া কন্টাক্ট না হয়ে ধরো মানে খুব মানে এই টাইপের কন্টাক্ট হবে, এই একটা কন্টাক্ট এই একটা কন্টাক্ট, তাহলে আমি যদি এইটাকে এইগুলোকে দেখি তাহলে তখন কি দেখবো যে এদের মাঝখানে তোমার কার্ড মানে যদি আর্কিং ফর্মেশন করে তাহলে এতটা এরিয়া আর্কিং ফর্মেশন করবে, তাই না? সেই জন্যই কন্টাক্ট দুটো কন্টাক্ট এরিয়া খুব বেশি চওড়া করা হয় না, যাতে করে আর্কিংটা যাতে সরু থাকে। তুমি যদি এরকম না করে ধরো এদিকে একটা সুচ, যে সুচ দিয়ে আমরা সেলাই করি, সুচ একটা সুচ আর একটা সুচকে রেখেছো, তাদের মাঝে আর্কিং হয় কি হবে? খুব সরু চুলের মতো আর্কিং হবে না? তো ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি যে আর্কিং এর সেগুলো আর্কিং এর ক্রস সেকশনে কিন্তু এই সব জিনিসের উপর ডিপেন্ড করে, কন্টাক্টের উপর ডিপেন্ড করে, প্লাস হচ্ছে এইখানে যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়াম গ্যাসেস মিডিয়ামটা কতটা আয়োনাইজ তার উপর ডিপেন্ড করে। তো মোট কথা এনি হোক তোমাকে এইটাকে কম করতে হবে, এইটাকে বেশি করতে হবে, এটাকে কম করো এটাকে বেশি করো, আর ডিগ্রি অফ আয়োনাইজেশন এইটাকে যত করো কমিয়ে দাও। তাহলে এই তিনটে মেথড যদি ফলো করতে পারি আমি খুব তাড়াতাড়ি আর্টকে এক্সটিংগুইশারে নেভাতে পারবো। কিভাবে নেভাবো বা না নেভাবো অ্যাকর্ডিংলি দেখো সেইটা আমাকে মানে কি কি ভাবে করে নেভাবো সেগুলোতে অনেকগুলো মেথড আছে। আমাকে আয়োনাইজেশন কমাতে হবে, আমাকে অনেক কিছু ব্যাপার আছে, আয়োনাইজেশন কমানো অনেক ব্যাপার আছে। তো বক্তব্যটা হচ্ছে যে আমি যখন আর্টকে নেভাবো, সে আর্টকে নেভানোর হচ্ছে দুটো মেথড, মেনলি দুটো মেথড। কি কি মেথড? একটা মেথড আজকে বলছি, একটা মেথড কালকে বলবো। একটা মেথড বুঝতে পারছো যেটা আমি বললাম, হাই রেজিস্ট্যান্স মেথড। বলছে এই হাই রেজিস্ট্যান্স মেথড মানে আমি যেটা বলতে চাইলাম যে রেজিস্ট্যান্সটাকে আমার সিম্পলি ধরো আমার কি করবে না আমার রেজিস্ট্যান্স যেটা আছে রেজিস্ট্যান্সটাকে আমার সিম্পলি আমার যতভাবে কম করবে। তাহলে রেজিস্ট্যান্স যদি আমার কম করতে হয় তাহলে কি করতে হবে না আমার এই যেটা আমরা একটু আগে বললাম লেন্থটাকে বাড়িয়ে দেবো, কন্টাক্ট এরিয়াগুলো বাড়িয়ে দেবো, মানে ডিসটেন্সটা বাড়িয়ে দেবো। তবে আমরা এটা বলবো কি না ইনক্রিজিং ডিসটেন্স। এবার ইনক্রিজিং ডিসটেন্স আসার আগে সার্কিট ব্রেকারের দুটো কন্টাক্টে নিয়ে একটু ভাবি। দেখছি সার্কিট ব্রেকারটা ধরে নাও সার্কিট ব্রেকারটা আমি এমন অ্যারেঞ্জমেন্ট করলাম যে গ্যাপটা যখন কানেক্টেড ছিল তখন এরকম ছিল, যখন ডিসকানেক্টেড তখন এইটুকু গ্যাপ দিলাম। আমি কেন এইটুকু গ্যাপ দিলাম? আমি বলছি যে এই সার্কিট ব্রেকারটা ধরো 400 ভোল্টের সার্কিট ব্রেকার, আমি যে পরিমাণ গ্যাপ দিয়েছি দিস গ্যাপ ইজ এনাফ টু মেইনটেইন 800 ভোল্ট। কি বলছি বুঝতে পারছো? মানে আমার সুইচ এখন এই আর্কিং ফার্কিং ভুলে যাই, আমি একটা সুইচ বানিয়েছি, সেই সুইচটা যখন কন্টাক্টে থাকে তখন তো টাচ করে থাকে, যখন কন্টাক্ট ছেড়ে যায় তাদের মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় সেটা ম্যাক্সিমাম 800 ভোল্ট অবধি সহ্য করতে পারে। প্রশ্নটা আসবে যে এই সুইচটাকে কি ব্যবহার করা যাবে? দেখে মনে হয় হ্যাঁ আবার ব্যবহার করা যাবে, কেন যাবে? সমস্যাটা হবে যখন আর্কিং তৈরি হবে, কারণ যখন আর্কিং তৈরি হবে দেখবে তো দুটো কন্টাক্ট ছেড়ে গেল, তো মাঝখানে আর্কিংটা নিচ্ছে আর না, এই আর্কিংটা হয়েই চলেছে। তখন তোমার মাথায় স্ট্রাইক করবে যে বাবা তাহলে এইটুকু গ্যাপ দিলে হবে না, এইটুকু গ্যাপ 800 ভোল্টের জন্য ছিল মানছি, কিন্তু এইটুকু গ্যাপ আর্টটাকে নেভাতে পারবে না, কারণ আমাকে সুইচটাকে এমন ভাবে বানাতে হবে যেন সেটা অপারেট করলে এতটা দূরে সরে যায়। যত দূরে সরে যাবে দেখো রেজিস্ট্যান্সটা আর্কিং রেজিস্ট্যান্সটা বাড়বে, একটা সময় পর আর্কিং নিবে। প্রপার পয়েন্টটা সবাই ধরতে পেরেছো কি বলতে চাইছি? ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তাহলে এই ইনক্রিজিং ডিসটেন্স ব্যাপারটা বুঝে গেছে।
দ্বিতীয় হচ্ছে যে আমাকে দেখলাম যে ওই কুল করতে হবে, যে ডিগ্রি অফ আয়োনাইজেশনটা কম করতে হবে। আয়োনাইজটা কেন হয়েছিল? কারণ দেখো দুটো কন্ট্যাক্টের মাঝখানে যে এয়ার ছিল সেটা কিন্তু আগে হিটেড আপ হয়েছিল, গরম হয়েছিল, তাই না? গরম হওয়ার পরে আয়োনাইজ হয়েছিল। তাহলে তুমি যদি গরমটা না হতে দাও, যখনই কন্ট্যাক্ট ক্রস করছে আমি ওই জায়গাটাকে গরম হতেই দেবো না, কুল করবো, ঠান্ডা করবো। কি করে কুল করবো? বলছে একটা কাজ করো, এই তো তোমার ইয়ে, এর মাঝখানে যে এয়ারটা আছে এই এয়ারটা আয়োনাইজ হয়ে যাচ্ছে, এটাই তো সমস্যা। তো একটা কাজ করো তাহলে, হ্যাঁ, এইখানে একটা ধরো নজেল মতো কিছু একটা দাও, নজেল। সেই নজেলের ভিতর দিয়ে খুব হাই স্পিডে এয়ার পাস করে দাও, হাওয়া। অর্থাৎ এটা তোমরা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার বলে ব্যাপারটা। এটা কি জিনিস না, মনে করো এটা একটা নিয়ে টাইপের রয়েছে, এখানে একটা ভালভ আছে, একটা ভালভ আছে, আর এইখানটায় হিউজ প্রেসারে এয়ার রাখা আছে, হিউজ প্রেসারে এয়ার এখানে রাখা আছে, ভালভটা বন্ধ করেছে। যে মুহূর্তে কন্টাক্ট গুলো সরছে সেই মুহূর্তে ভালভটাকে খুলে দাও, তবে হিউজ পরিমাণ দমকা হাওয়া এদিক দিয়ে এসে এখানকার আয়োনাইজড এয়ার আয়োনাইজ হতেই দেবে না, কুল ডাউন করবে, ঠান্ডা করে দেবে। তাহলে দেখো আর্কিং হবে না। এই মেথডটা তোমরা পড়বে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে, যেখানে দুটো কন্টাক্ট যখন ছেড়ে যায় তার মাঝখানে খুব হাই প্রেসারে রাখা এয়ার 20 কেজি পার সেমি স্কয়ার, 1 বর্গ সেন্টিমিটার, দেখো এইটুকু হচ্ছে 1 বর্গ, 1 সেন্টিমিটার, 1 বর্গ মানে এইটুকু জায়গা, এইটা মানে এইটুকু, এইটুকু জায়গার উপর 20 কেজি, 20 কিলোগ্রাম ওইটুকু জায়গার উপর পড়লে যে হিউজ প্রেসার হয়, সেই অত হিউজ প্রেসারে এয়ারকে রাখা থাকে। যখন দুটো কন্টাক্ট ছাড়ে মাঝখানে অত হিউজ প্রেসারটাকে এয়ারটাকে ব্লাস্ট করিয়ে দেয়, যাতে করে আর্কিং না হতে পারে, হলেও সেটা নিভে যায়, কুল ডাউন হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেছে? তোমরা আমি একটা পেলাম ইনক্রিজিং রেজিস্ট্যান্স মেথড, দ্বিতীয় পেলাম কুলিং অফ দা আর্থ মেথড, কুলিং অফ মিডিয়াম। অর্থাৎ মাঝখানে যে ইনসুলেটেড মিডিয়ামটা রয়েছে এই মিডিয়ামটা কুল ডাউন করে দেওয়া, যাতে করে কোনো রকম আর্থ ফর্মেশন হওয়ার চান্সেসটা যত সম্ভব কমে যায়, বা হলেও সেটা তাড়াতাড়ি নিভে যেতে পারে। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যেটা আমি একটু আগে বলেছি, যে ক্রস সেকশনটাকে কমিয়ে দাও, রিডিউস করো। এই ক্রস সেকশনটাকে রিডিউস করার চেষ্টা করো। যদি এর ক্রস সেকশনটা রিডিউস করতে হয় তোমাকে, তাহলে একটা কাজ করতে পারো, তুমি চেষ্টা করো যে এই কন্টাক্ট দুটোর এরিয়াটা খুব বেশি বড় না দিতে, যতটা না দিলেই নয় ততটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, একদম সরু সুইচের মতো হলে তো হবে না, তাহলে আবার যখন কন্টাক্ট লেগে থাকবে কারেন্ট যেতে পারবে না, কারেন্ট যদি ওই জাংশনটা গরম হবে সেটা দেখলেও হবে না। যতটা না দিলেই নয় ততটা তোমাকে দিতেই হবে, কিন্তু কন্টাক্টটা আননেসেসারি বড় করো না। যদি এটা ছোট থাকে বা এখানে বেশি এয়ার কলাম তৈরির জায়গা তুমি যদি না দাও, তাহলে দেখো এই ক্রস আর্কিং এর ক্রস সেকশনটাকে কমানো যাবে। এটা একটা মেথড। তারপরে আমার এই পেলাম হাই রেজিস্ট্যান্স, আর একটা মেথড, এটা হচ্ছে কি চলবে ও আর্ট স্প্লিট করা। দ্বিতীয় হচ্ছে এবং লাস্টেরটা হচ্ছে যে বলছে আর্টকে স্প্লিট করে দাও। স্প্লিট মানে কি, কেটে কেটে টুকরো করে দেওয়া। সেটা হচ্ছে এরকম যে ধরো এদের মাঝখানে একটা আর্ট তৈরি হয়েছে, আর্ট মানে যেরকম ফায়ারিং ফায়ারিং তৈরি হয়েছে। যখন এই ফায়ারিং তৈরি হয়েছে একটা ব্যবস্থা, কিরকম ব্যবস্থা, ব্যবস্থাটা বলছে এরকম, এখানে জায়গা নেই, ধরো এই একটা কন্টাক্ট, এই একটা কন্টাক্ট, তাদের মাঝখানে একটা হিউজ ফায়ারিং তৈরি হয়েছে। একটা কাজ করো, এই ফায়ারিংটা তুমি ধরো নেভাতে পারছো না, তখন বলছে যে যদি এই আর্কিংটাকে ছোট ছোট কেটে 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 পিস করে দিতে পারো, ওয়ার উঠে যাবে। সেটা কি করে করা হয় জানো? সেটা হচ্ছে যেখানে কন্টাক্ট গুলো ছাড়বে সে তার মাঝখানে একটা করে করাবো আর্ক চার্ট, CHUT, আর্ক চার্ট লাগানো থাকে। আর্ক চার্ট হচ্ছে এরকম কাঁটা মানে এরকম ধারালো ধারালো কপারের পাত্তি, এই জায়গাটা এরকম রয়েছে, স্ট্রেট স্ট্রেট রয়েছে, মানে এরকম এরকম পজিশনে রয়েছে। যখন এখানে আর্ক ফর্মেশন হবে, যখন এখানটা ধরো হিউজ আর্কিং স্ট্রাইক করবে, এই যে কাটা 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 এরকম আছে,
এইখান দিয়ে এয়ার পাস করতে দেওয়া হয়, হাওয়ার নন ন্যাচারাল এয়ার, ন্যাচারাল হাওয়া এখান দিয়ে পাস করবে, তখন এই যে ছোট 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 ফায়ারিং গুলো চাইবে এইখান দিয়ে আউট হবে। অর্থাৎ একটা ফায়ারিং, এই যে প্রত্যেকটা আলাদা ডিফারেন্ট ফায়ারিং আছে, এই ফায়ারিংটা চাইবে এইখান দিয়ে বেরিয়ে যেতে, এই ফায়ারিংটা চাইবে এইখান দিয়ে বেরিয়ে যেতে, এই ফায়ারটা চাইবে এইখান দিয়ে বেরিয়ে যেতে। অর্থাৎ টোটাল আর্টটাকে স্প্লিট করে দিচ্ছে, ন্যাচারাল এয়ারকে পাস করতে দেয়, এবং যখন এই আর্টিংটা তৈরি হলো ছোট 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 প্রকোষ্ঠ করা আছে সরু সরু, যাতে আর্টটা ওখান দিয়ে সিঙ্গেল ভাবে ডিভাইড হয়ে বেরিয়ে যেতে পারে, যেটাকে বলে আর্টকে স্প্লিট করা। জানো এই মেথডটা কোথায় হয়? তোমাদের সবার বাড়িতে যে এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার আছে, সেই মিনিয়েচার সার্কিট ব্রেকারের ভেতরে একটা আর্ট স্প্লিটার থাকে। যখন এগুলো কন্টাক্ট ছাড়া একটা আর্ট তৈরি হয়, সেই আর্টটা যদি স্মুথলি কেটে 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 বেরিয়ে যেতে পারে, তার ভিতরে একটা স্প্লিটার দেওয়া থাকে। আমার কাছে ভাঙা একটা এমসিবি প্রত্যেক বছর আমি ছেলেকে খুলে দেখাতাম। আনফরচুনেটলি ওটা কলেজে রয়েছে, আমার ঘরে দেখবো যদি কোনো ভাঙা এমসিবি থাকে, সেই এমসিবি তোমার সঙ্গে ভেঙে খুলে আমি ভেতরে দেখাবো যে এখানে ছোট 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 স্প্লিটার থাকে, যার ভেতর দিয়ে আর্টটা স্প্লিট হয়ে বেরিয়ে যেতে পারে। তারটাকে যদি তুমি ছোট 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 পিস করে স্প্লিট করে দাও, তাহলেও তাড়াতাড়ি নিভে যাবে। এবং এই চারটে মেথডই হচ্ছে হাই রেজিস্ট্যান্স মেথড। আমরা কি করছি, মাঝখানে যে রেজিস্ট্যান্সটা মানে আর্ট রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে, বিল্ড আপ হয়েছে, ওটাকে আমরা খুব বাড়িয়ে দিচ্ছি, যাতে করে আর্টটা আলটিমেটলি আমার নিভে যায়। কাজ হচ্ছে এটাই। এই যে চারটে মেথড বললাম, চারটে মেথড থেকে কোনো প্রশ্ন বা কিছু আছে? আমি এমসিবি তো এখন না, এমসিবি এর পরের মডিউলে পড়াবো, ওখানে ডিটেইল ভিতরে কনস্ট্রাকশন ছবি দেখাবো, তখন বুঝতে পারবে। তো এই চারটে হচ্ছে হাই রেজিস্ট্যান্স মেথড, এবং এই মেথডে আমরা আর্টকে এক্সটিংগুইশ করতে পারি। লো রেজিস্ট্যান্স মেথডটা আজকে হবে না, ওটা পরের দিন পড়াবো। কারো কোনো এই জায়গা থেকে বুঝতে সমস্যা বা প্রবলেম কিছু আছে কি বলবে? কোনো প্রশ্ন কিছু? অ্যাটেন্ডেন্সটা দেখি। স্যার মিডিয়ামে যদি কোনো একটা ইনসুলেটিং মিডিয়াম দেওয়া হয়, মানে দুটোর মাঝখানে, তাহলে রেজিস্ট্যান্স হাই হতে পারে না? এই মাঝখানে ইনসুলেটিং মিডিয়াম নিয়ে আসবে এই জায়গাটা, তাই তো? তাহলে কন্টাক্ট গুলো যখন টাচ করবে কি করে করবে? না না, যদি কোনো অয়েল মিডিয়াম দিই। দেবো তো ওটা। হ্যাঁ, এর মধ্যে এর ভেতরে অয়েল তো যেমন এয়ার ব্লাস্ট করালাম, সেরকম এয়ারের জায়গায় অয়েল দিয়েও করানো হয়, সেরকম অয়েল সার্কিট হাই রেজিস্ট্যান্স পাওয়া যাবে। হ্যাঁ, ওটাই করা হয়, হাই রেজিস্ট্যান্স মানে অয়েল ইয়ে করে করা হয়। ঠিকই বলছো তুমি। যেরকম আমি এয়ার দিয়ে কুল করে দিলাম জায়গাটাকে, সেরকম আমি এখান দিয়ে অয়েল চার্জ করে দিই, তাহলেও একই ঘটনা ঘটবে, মানে ওই হাই রেজিস্ট্যান্স মাঝখানটা হয়ে যাবে। ঠিকই বলছো তুমি, ওটা দিয়েও করা হয়। ওটা আমি অয়েল সার্কিট ব্রেকারে বলবো, এখানে বললেই বলাই যেত। ঠিক বলেছো। ইনসুলেটর মানে পুরো মানে, হ্যাঁ ইনসুলেটর মানে কোনো সলিড ইনসুলেটর দেওয়া যাবে না, দিলে তোমাকে গ্যাসিয়াস বা লিকুইড মিডিয়াম দিতে হবে। যদি গ্যাসিয়াস দাও, তোমাকে অয়েল ইউজ করতে হবে, ট্রান্সফার যে মিনারেল অয়েল, ওই ধরনের অয়েল ইউজ করতে হবে। যদি গ্যাসিয়াস দিতে চাও, এয়ার দাও, কিন্তু এয়ারটা যেন মানে হিউমিডিটি না থাকে, মানে শুকনো এয়ার, ড্রাই এয়ার যদি দাও তাহলে ড্রাই দাও। অয়েল দিলে ওই মানে মিনারেল অয়েল, মানে ওই মানে কোনো গ্যাসীয় মিডিয়াম দেওয়া হবে না, মানে এয়ার ছাড়া বলছি, কোন একটা যদি SF6 নাম শুনে চলে, সালফার হেক্সাফ্লুরাইড গ্যাস, সালফার হেক্সাফ্লুরাইড দিয়ে দিতে পারবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে এই ফ্লুওরিন, ফ্লুওরিন তো জানো এটা হ্যালোজেন যৌগ, মানে সেই পর্যায় সারণী পিরিয়ডিক টেবিলে একটা হ্যালোজেন ছিল। হ্যালোজেন মিডিয়াম মানেই হচ্ছে ও তোমার এমন মানে ও একটা এমন কমপ্লেক্স তৈরি করবে, এবং এই কমপ্লেক্স গুলো হচ্ছে এতটাই স্টেবল যে এদেরকে তুমি খুব হাই ভোল্টেজ বা হাই এনার্জি প্রডিউস করতে স্পিড, মানে এরা চট করে আয়োনাইজ হয় না। যারাই চট করে আয়োনাইজ হয় না, তাদেরকেই বলতে পারি ভালো ইনসুলেটিং মিডিয়াম, তাই না? তো তুমি যেটা বললে এয়ার ছাড়া হচ্ছে SF6 ইউজ করা হয়। ওকে, স্যার নিষ্ক্রিয় গ্যাস হবে না? নিষ্ক্রিয় গ্যাস দিয়ে করা হয় না, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে করা হয় না, মানে নিষ্ক্রিয় গ্যাস খুব একটা মানে এই নিষ্ক্রিয় গ্যাস তো আয়োনাইজ হবে না। হুম, নিষ্ক্রিয় গ্যাস তো আয়োনাইজ হবে না। নিষ্ক্রিয় গ্যাস আয়োনাইজ হবে না। নিষ্ক্রিয় গ্যাসের দাম জানো? যতবার তুমি এখানটায় ধরো সার্কিট ব্রেকারটা ধরো রোজ 2-3 বার করে অপারেট হবে, কথা বলছি, তোমার যদি এয়ার ব্লাস্ট করো, এয়ারটাকে কম বাতাস থেকে টেনে নিয়ে কম্প্রেসার দিয়ে ড্রাই করার কোনো ব্যাপার না, হিউজ রিসোর্সেস अवेलेबल।
সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসকেও তৈরি করা যায়। প্রকৃতিতে ফ্লোরিন প্রচুর পাওয়া যায়, সালফার তো প্রচুর বাতাসে ছড়িয়ে আছে। সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস তৈরি করতে খুব সহজ সোজা, কিন্তু তোমার যে নিষ্ক্রিয় ইনার্ট গ্যাসগুলো সেগুলো বেশ দামি। তোমার একটা 10 টাকার যদি ল্যাম্প কেনো, মানে কোন একটা ল্যাম্প কেনো, মানে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, তার ভিতরে নিষ্ক্রিয় গ্যাস আছে, ইনার্ট গ্যাসটা রয়েছে। কিন্তু ওই যে ইনার্ট গ্যাসটা রয়েছে, সেই ইনার্ট গ্যাসটা তোমার কি বলে দাম প্রচুর, মানে ওইটুকুতে ওখানে তোমার ধরো প্রায় 3-4 টাকা এইটুকু গ্যাসের দাম পড়ে যায়। আর সারাদিনে এই জিনিস অনেকবার ইউজ হবে। আর যতবার ধরো যে একবার এয়ার ব্লাস্ট করালাম, ওই এয়ারটাকে কি আবার আমি কালেক্ট করে রাখবো? কখনো রাখা হয় না, ওটা পুরো বার করে দেওয়া হয়। মানে আমি একটা নজেল দিয়ে যদি এখানটা এয়ার ব্লাস্ট করাই, আর্কিনটাকে নিভিয়ে সেই এয়ারটাকে বাতাসে ছড়িয়ে দিব, সেই এয়ারটাকে ভেতরে রাখে না, তার মধ্যে অনেক অশুদ্ধি, ছাই, হেনা তেনা প্রচুর কিছু থাকতে পারে। যে এয়ারটাকে ব্লাস্ট করে আমাকে বাইরে ছেড়ে দিলাম, যে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস অপারেট করলো সেটাকে বাইরে ছেড়ে দিলাম, কোনো কিছুকে রিসাইকেল করা হয় না। যদি ইনার্ট গ্যাস দিয়ে করতে যায়, একটা সার্কিট ব্রেকার চালাতে হয়, প্রচুর দাম খরচা হবে, সবকিছুই দেখতে হবে। এটা ব্যাপার। 18 peoples are there. স্যার ওটা যদি স্যার নিষ্ক্রিয় গ্যাসকে যদি একটা চেম্বারের মধ্যে ইসে করে চেম্বারটার মধ্যে যদি ওই সেটা করানো হয়, এই মানে সুইচিং অপারেশনটা দীর্ঘদিন করানো ধরে হয়। ব্যাপারটা হচ্ছে যে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যেটা বলছো যদি চেম্বারের ভিতরে করা হয়, তুমি তো ব্লাস্ট করাবে চেম্বারের ভিতরে একটা, দিয়ে সেই গ্যাসটাকে আবার কানেক্ট করে নেবে নাকি? হ্যাঁ স্যার সেরকম টাইপেরই। ওইটা যদি করতে যাও, মানে ওই গ্যাসটাকে রিসাইকেল করতে যাও, সেটাকে আবার পরিশুদ্ধ করতে হবে, স্যার প্রচুর খরচা। মানে একবার একটা ধরো পুরো ফায়ারিং হয়েছে, সেরকম একটা ইয়ে দিয়ে নিভিয়েছো, তার মধ্যে প্রচুর ছাই, গুঁড়ো, অশুদ্ধি, হেনাতেনা অনেক কিছু থাকবে। ওইখান থেকে পিউরিফাই করা বিশাল ঝামেলা, বিশাল ঝামেলা পিউরিফাই করা, এই জন্য করা যায় না। আর একটা যেটা আমি বলিনি করা হয়, সেটা হচ্ছে ভ্যাকুয়াম। ধরো মাঝখানে যে কন্ডাক্টিং মিডিয়ামটা এয়ারটা রয়েছে, ওটা আয়োনাইজ হয়ে যাচ্ছে, তো পুরো জায়গাটাকে ভ্যাকুয়াম করে দাও, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার পিসিবি করাবো, ভ্যাকুয়াম করে দাও, মাঝখানে কিছুই নিয়ে গেলেই আর ওকে ফাংশন হতেই পারবে না। এটা বলা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ওটা করা যেতে পারে। আর তুমি এটা বলছো যে ওটাকে রিসাইকেল করবে, ওটাকে রিসাইকেল করতে ওটাকে পরিশুদ্ধ করতে হবে, ও বিশাল ঝামেলা। কেউ মানে দেখো, মানুষকে চেষ্টা করেনি, তোমার মতো সবাই ভেবেছিল, তো প্রত্যেকে দেখেছে এটা বেশি খরচ হচ্ছে, সব আলটিমেটলি সবকিছু ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউটা কাজে দেখতে হবে, তাই না? ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওকে আর করা যায় না। ইনার্ট গ্যাসের ব্যাপারটাকে নিয়ে করা হয়নি, শুধুমাত্র ইনার্ট গ্যাস একমাত্র তোমার ইয়েতেই রয়েছে, কি বলে তোমার এই ইলুমিনেশন নিয়ন গ্যাস, এই ইনার্ট গ্যাসের ইউজ আছে। আর ইনার্ট গ্যাস আয়োনাইজ হয় না বলা ভুল, হয় তো কিছুটা, খুব পার্সিয়ালি ওটা আয়োনাইজ হয়। একটা টিউবলাইটের ভিতরে একটা ধর গ্যাস আছে, তো সে আয়োনাইজ হয়েছে বলি না স্পাইক করেছে। ইনার্ট গ্যাস হালকা আয়োনাইজ হয়, কিন্তু ওর কি লাস্ট অরবিটে তোমার 8টা ইলেকট্রন আছে, সে 8টা ইলেকট্রন ও ছাড়তে চায় না। হ্যাঁ, তুমি যদি ওকে খুব হাই ভোল্টেজের মধ্যে রাখো, কোনো ইলেকট্রন এনার্জি অ্যাবসর্ব করে আরো হায়ার স্টেটে চলে যাবে, একটা বা দুটো, তারা আবার ব্যাক করবে, ব্যাক করার সময় ফোটন কণা ছাড়বে, যেটা হচ্ছে ইলুমিনেশনে পড়বো আমরা। ফোটন কণা ছাড়বে, যেটাকে আমি লাইটিং আকারে দেখতে পাবো। এটা নিয়ন আলো, হয়তো নিয়ন আলো দেখবে অনেক বার রেস্টুরেন্টের বাইরে নিয়ন আলো দিয়ে সুন্দর করে ডিজাইন করে লেখা থাকে, তো অতটা কি ফিলামেন্ট থাকে, দু সাইডে দুটো ইয়ে থাকে, ভিতরে নিয়ন গ্যাস থাকে, সেই নিয়ন গ্যাসটাকে পার্সিয়ালি আয়োনাইজ করা হয়, ওই টোটাল আয়োনাইজ বরাবর একটা লাইটিং স্টার্ট পাওয়া যায়, ওটাই নিয়ন আলো। টিউবলাইটের ভিতরেও তাই। হ্যাঁ, ইনার্ট গ্যাসের ব্যাপারটা কি, ও কারোর সাথে বিক্রিয়া করতে পারে না। মানে তুমি টাংস্টেন মেটেরিয়াল দেখে দাও, মানে বাল্বের যে ফিলামেন্ট বা টিউবলাইটের যে ফিলামেন্ট টাংস্টেন মেটেরিয়াল, তুমি যদি অক্সিজেন দাও, অক্সিজেন টাংস্টেন ইমিডিয়েটলি রিঅ্যাক্ট করে ফেলবে। নিয়ন গ্যাস কারো মানে ইনার্ট গ্যাস গুলো কারোর সাথে রিঅ্যাকশন করে না, কারণ ওদের লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন ফুল আছে, ওরা দ্বিতীয় চায় না, তৃতীয় চায় না। তাই কিন্তু কোন ইলেকট্রনকে তুমি হাই এনার্জি অ্যাবসর্ব করিয়ে হায়ার স্টেটে পাঠিয়ে দিতে পারো, আবার কিছু মধ্যে সে ব্রিং ডাউন ব্যাক করবে, ব্যাক করার পরে ওই এনার্জিটা ছেড়ে দেবে, তুমি এটা লাইট আকারে দেখো। ইনার্ট গ্যাস দিয়ে এই কাজ হবে না, এই কারণে। আজকে আবার অ্যাটেন্ডেন্স গুলো আসছে না কেন, কি সমস্যা বাবা। স্ন্যাপশট
আচ্ছা 18 জন 11 লোকের হিসেব দেখা যাচ্ছে স্ন্যাপশট। পেয়ে গেছি আই থিঙ্ক। আমি নামগুলো একবার বলছি, মিলিয়ে নাও। আবির, অভিজিৎ, অজয়, অয়ন, দীপ, জ্যোতির্ময়, কস্তুরী, রাহুল, সাঁতরা, সালমান, শান্তনব, সৌমেন সামন্ত, সৌমধর, সৌরভ ঘোষ, কুন্ডু, সেন, শ্বেতা। এই কজন আছো? এর বাইরে কেউ নেই তো? কাহারও কোনো প্রশ্ন রহিয়াছে কহিতে পারো। স্টপ রেকর্ডিং করলাম।